তো আজকে আমরা শুরু করি। আমরা ট্রমা আগের দিনের যে লেকচারটা ছিল গত সপ্তাহে সেটা আমরা আজকে নিয়ে নিব, ট্রমা এবং অর্থোপেডিক সার্জারি। কয়েকটা টেকনিক্স আমরা এখানে শিখবো আজকে। আসলে ট্রমার কেস তো সবসময় থাকে, মূলত আমরা জিনিসগুলো দেখার চেষ্টা করব। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো তার মধ্যে ট্রমা একটা ইম্পর্টেন্ট। একটু আলোচনাটা একটু অগোছালো আছে, আমি বিভিন্ন জায়গা থেকে তথ্যগুলো নেয়ার চেষ্টা করছি, এগুলোকে আমি বলার চেষ্টা করব। অগোছালো থাকলে এটা অসুবিধা হবে না, আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না। টপিকস গুলো আমরা আলোচনা করবো, একটু বিচ্ছিন্ন আছে আলোচনাগুলো, বিভিন্ন জায়গা থেকে নেওয়া হয়েছে, এই জন্য এটা বিচ্ছিন্ন আছে, খুব সংগঠিত এতে ভালো কিছু পাওয়া যায় নাই, যে কারণে আমি এটা করতে বাধ্য হয়েছি। তারপরে আমি যেটা দেখাচ্ছি ট্রমার জন্য যে বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো এখানে আনার চেষ্টা করেছি। ট্রমার যে কোনো প্রশ্ন আসতে পারে, সেই প্রশ্নগুলো কিভাবে আমরা অ্যাটেন্ড করব সেই বিষয়গুলো আমি এখানে দেখাই দিব এবং আলোচনা করব। আজকে খুব বাল্ক টপিক না, আজকে মানে খুব দুইটা টপিক, বিশেষ করে ট্রমা এবং অর্থোপেডিক্স, এখান থেকে কিছু প্রশ্ন আসে। সবসময় কম বেশি কিছু প্রশ্ন থাকে, ছোটখাটো প্রশ্ন থাকতে পারে। আর ট্রমার প্রশ্ন তো ইনভ্যারিয়েবলি থাকতে পারে, আপনারা দেখেছেন বিগত বছরেও কিন্তু ট্রমার প্রশ্ন, বিশেষ করে ট্রমা দিয়ে, ট্রমার হিস্ট্রি দিয়ে অনেক সময় কিন্তু আইসিপি বা নিউরো অ্যানাস্থেসিয়ার কোশ্চেনে চলে যায়। হ্যাঁ, ট্রমাটিক ব্রেইন ইনজুরি থেকে চলে যায় নিউরো, বিশেষ করে আইসিপি রিলেটেড কোশ্চেনে চলে যায়, তো সেটিও কিন্তু হয়। তো সুতরাং ওইটা একটা সিকোয়েন্স। আর একটা হচ্ছে ইন জেনারেলি আমাদের একটা ট্রমা পেশেন্ট যদি আসে, বিশেষ করে আরটি এর পেশেন্ট, সেক্ষেত্রে আমাদের ম্যানেজমেন্টটা কেমন হবে, কারণ এটা কিন্তু খুবই কমন আমাদের দেশে এই ধরনের প্রশ্ন, কোন ইন্টারন্যাশনালি প্রশ্ন আসে, এই প্রশ্নগুলো কমন। ট্রমা ম্যানেজমেন্ট, ইফেক্টিভ ম্যানেজমেন্ট অফ দ্য মেজর ট্রমা রিকোয়ার্স দ্য ফলোইং। এই স্টেপ গুলো আপনাকে রাখবেই। ট্রমা ম্যানেজমেন্টের মূল সিকোয়েন্সটা কি? মূল সিকোয়েন্সটা হচ্ছে, এখানে দেখেন হেডলাইন আছে, ইফেক্টিভ ম্যানেজমেন্ট অফ মেজর ট্রমা রিকোয়ার্স দ্য ফলোইং। কি কি আছে? র্যাপিড প্রাইমারি সার্ভে, তার মানে হচ্ছে আমার প্রাইমারি সার্ভে একটা মূল ইম্পর্টেন্ট পয়েন্ট। এখানে কিছু জাস্ট হচ্ছে কিছু ইনস্ট্রাকশন দেয়া আছে যে এই এই জিনিসগুলো আমরা দেখব, কিন্তু ডিটেইলস কিন্তু লেখা নাই। এটা আমরা আরেকটা প্রশ্নে পরে দেখব। আমার কথা শোনা যাচ্ছে মনে হয়, না? আশা করছি শোনা যাচ্ছে। জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। যারা কথা বলবেন আবার মিউট করে রেখে দিবেন। আর ভিতরে যদি কোনো প্রশ্ন থাকে ডেফিনেটলি আসতে পারে, প্রশ্ন যে কোনো সময় যে কোনো ভাবে আসতে পারে। আমরা এর আগে যে পরীক্ষাগুলো নিয়েছি সেই রিলেটেড প্রশ্নগুলো কিন্তু এই ছোটখাটো লেকচার গুলোতে আপনারা করতে পারবেন, শেষে করতে পারবেন, বা রিলেটেড যদি টপিকস এর ভিতরে চলে আসে সেটাও কিন্তু করা যাবে। বিগত বছরের প্রশ্ন আসছে এই রিলেটেড, কারণ আপনাদের সামনে এগুলো আছে, প্রশ্নগুলো রাখা আছে। আপনার যদি এই রিলেটেড প্রশ্নগুলোর মধ্যে কোনো কনফিউশন চলে আসে যে না এই প্রশ্নটা এইভাবে লিখলে কেমন, সেটা আপনারা বলতে পারবেন। এটা কিন্তু মানে ইন্টারঅ্যাক্টিভ ক্লাসের এটি একটা বড় বৈশিষ্ট্য যে আপনারা বললে সেগুলো কিন্তু আমরা এখন এটা বলে বুঝাতে পারবো সিজি, এটা কোনো সমস্যা নাই। তো যেটা বলছিলাম, আরেকটা জিনিস আমি কিন্তু ইতিমধ্যে করেছি, আপনারা দেখতে পারছেন কিনা যে গ্রুপে কিন্তু 2 সেট কোশ্চেন আপলোড হচ্ছে। আমরা নতুন একটা এক্সাম ব্যাচ এটা চালু করেছি, এটা যারা শুধু এক্সাম দিবে সেখানে প্রায় 10-15 জন আছে, এবং তাদের প্রশ্নগুলো আপনাদেরকে আমরা গ্রুপে দিয়ে দিচ্ছি। তাদের গ্রুপটা যদিও আলাদা, তাদের প্রশ্নগুলো আপনাদের দিয়ে দিচ্ছি যেন আপনারা নিজেরা অ্যাসেসমেন্ট করে নিতে পারেন যে এই প্রশ্নগুলো আমরা পারবো কিনা। ঠিক আছে? তো সুতরাং এই প্রশ্নগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আমরা আশা করি যে এই ডাবল প্রশ্নগুলো আপনাদেরকে অনেক হেল্প করবে, পরীক্ষার প্রিপারেশন নিতে অনেক হেল্প করবে। আর সাধারণত খুব কঠিন প্রশ্ন হবে না, কোভিড টাইমে একটু রিল্যাক্স প্রশ্ন হবে আশা করছি আমরা।
যেটা বলছিলাম সেটা হচ্ছে র্যাপিড প্রাইমারি সার্ভে। তাহলে আমাদের প্রথম পয়েন্টটা হচ্ছে ট্রমা ম্যানেজমেন্টের প্রথম হচ্ছে প্রাইমারি সার্ভে, recognition and treatment of any immediate life-threatening injuries such as airway obstruction, tension and open pneumothorax, massive bleeding, chest, abdomen, pelvis, long bones and external cardiac tamponade, intracranial injury. প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের প্রাইমারি সার্ভের একটা অংশ। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা প্রাইমারি সার্ভেতে কি কি পয়েন্টস গুলো দেখব, এগুলো কিন্তু আমি বলবো যে একটু পরের কোশ্চেনে আমি যাচ্ছি, সেই প্রশ্নটা আমি যাব। এটা জাস্ট আপনি জেনে রাখেন যে প্রাইমারি সার্ভের মধ্যে কি কি জিনিসগুলো আমাদের ইনক্লুডেড বলছে। এনি প্রাইমারি লাইফ থ্রেটেনিং ইনজুরিজ, সেগুলোর মধ্যে আছে কি এয়ারওয়ে অবস্ট্রাকশন, টেনশন এন্ড ওপেন নিউমোথোরাক্স, ম্যাসিভ ব্লিডিং, চেস্ট, অ্যাবডোমেন, পেলভিস, লং বোন, এক্সটার্নাল, সবকিছুই কিন্তু আমার হচ্ছে প্রাইমারি সার্ভে করা লাগবে। কার্ডিয়াক টেম্পোনেট ও ইন্টারক্রেনিয়াল ইনজুরি সবগুলোই আমাদের প্রাইমারি সার্ভের অংশ। এরপরে আমি প্রাইমারি সার্ভে করতে যেয়ে আমি কি পেলাম যে ম্যাসিভ ব্লিডিং, তাইলে আমার হচ্ছে ড্যামেজ কন্ট্রোল রিসাসিটেশন লাগবে। ড্যামেজ কন্ট্রোল রিসাসিটেশন হচ্ছে কন্ট্রোল অফ হিমোরেজ, অ্যাচিভিং অ্যাডিকুয়েট টিস্যু পারফিউশন, হাইব্রিড রিসাসিটেশন। হাইব্রিড রিসাসিটেশন মানে হচ্ছে হাইপোটেনশন এন্ড হিমোস্ট্যাটিক। হ্যাঁ, এখন হাইব্রিড রিসাসিটেশন মানে হাইব্রিড বলতে এখানে যে জিনিসটা বোঝাতে চাচ্ছে যে একই সাথে রিসাসিটেশন এবং স্পেসিফিক ম্যানেজমেন্ট, মানে আপনি রিসাসিটেশন করছেন আবার হাইপোভলিমিয়া কারেকশন করছেন, হাইপোটেনশন, হিমোরেজ, ব্লাড দিচ্ছেন বা আদার্স কিছু, এইগুলোকে বলা হয় হাইব্রিড রিসাসিটেশন। অ্যাকচুয়ালি যদি আমরা ইনিশিয়াল রিসাসিটেশন বলি সেই জায়গাগুলো কিন্তু আপনার এই ধরনের কম্পোনেন্ট, ব্লাড ট্রান্সফিউশন বা আদার্স কিছু যেগুলো স্যালাইন বা এইসব কিছু, এগুলো কিন্তু তখন এসে পড়ে না। রিসাসিটেশন মানে ইনস্ট্যান্ট একটা পদক্ষেপ নেওয়া, কিন্তু সেখানে যদি আমরা এই ধরনের হাইপোটেনশন, হিমোস্ট্যাটিক ম্যানেজ করি, সেইটা হচ্ছে আমাদের হাইব্রিড রিসাসিটেশন বলে। তো সেইটা আমাদের বড় বিষয় না, যদি শব্দটা যোগ করে দিতে পারেন হাইব্রিড রিসাসিটেশন, তাহলে আমি মনে করি যে রিটেনে ইউ উইল বি এ আপগ্রেডেড রাইটিং। সবসময় আমি একটা কথা বলি, যখনই কোনো কি পয়েন্টস থাকে, যেমন হাইব্রিড রিসাসিটেশন, এই কথাটা অনেকেই জানে না। যখন স্যারও দেখবে যে হাইব্রিড রিসাসিটেশন, তখন সেও কিন্তু একটু নাড়াচাড়া দিয়ে বলবে যে আসলে হাইব্রিড রিসাসিটেশনটা কি, ডেফিনেটলি এটা কিছু কিছু আছে, বা সে যখন দেখবে যে আসলে এটা অস্তিত্ব আছে, তখন ইউ উইল গেট দ্য পজিটিভ মার্ক। এটা মনে রাখতে হবে, ইউ উইল গেট দ্য পজিটিভ মার্ক। এবং ড্যামেজ কন্ট্রোল সার্জারি, ড্যামেজ কন্ট্রোল সার্জারিটা হচ্ছে যে যেই জিনিসগুলো আমরা পরে আলোচনা করব, ড্যামেজ কন্ট্রোল সার্জারিটা হচ্ছে যে ইমিডিয়েটলি রিসেকশন বা লাইফ থ্রেটেনিং হিমোরেজটাকে প্রিভেন্ট করার জন্য যে জিনিসটা আমার করা দরকার ইমিডিয়েটলি, তখন কোনো মানে কোনো ধরনের সেফটি বা প্রিকশন অতটা মেনটেন না হয়েও ওইটা আমার আগে করতে হবে ইনস্ট্যান্ট, সেটা হচ্ছে ড্যামেজ কন্ট্রোল সার্জারি। প্রায়োরিটি বেসিসে আমার এটা করতেই হবে, মিনিমাম ফ্যাসিলিটিস এর মধ্যেও এটা আমাকে করতে হবে। দিস ইজ কল্ড ড্যামেজ কন্ট্রোল রিসাসিটেশন, একটা ড্যামেজ কন্ট্রোল সার্জারি। তাহলে ড্যামেজ কন্ট্রোল রিসাসিটেশন হচ্ছে ড্যামেজ কন্ট্রোল হিমোরেজ, অ্যাচিভিং অ্যাডিকুয়েট টিস্যু পারফিউশন এবং হাইব্রিড রিসাসিটেশন। দুটি জিনিস একসাথে যখন চলবে, দ্যাট ইজ কল্ড ড্যামেজ কন্ট্রোল রিসাসিটেশন। আর ড্যামেজ কন্ট্রোল সার্জারি ইজ দ্য পার্ট অফ ড্যামেজ কন্ট্রোল রিসাসিটেশন। যখন আমাদের এই ড্যামেজ কন্ট্রোল রিসাসিটেশন করতে যে দেখবো যে একটা ইমার্জেন্সি সার্জারি লাগতেছে, যেটা আমার একেবারে রোগীকে সেভ করা যাবে না, মনে করেন একটা অ্যাম্পুটেশন লাগবে, সাথে সাথে অ্যাম্পুটেশন করে ফেলতে হবে যদি মানে পেশেন্টকে সেভ করা যাবে না, সেই সকল ক্ষেত্রে আমাকে ড্যামেজ কন্ট্রোল সার্জারি লাগবে। অনগোয়িং রিপিট, হ্যালো, হ্যাঁ, কোনো প্রশ্ন থাকলে বলেন, আর না হলে মিউট করে রাখবেন। হ্যাঁ, দেখি এত বড় আসছে কেন? হ্যাঁ, ওকে। তাহলে আমরা দেখলাম ড্যামেজ কন্ট্রোল রিসাসিটেশন, ড্যামেজ কন্ট্রোল সার্জারি, এই সব কিছু আমাদের ভেরি ইম্পর্টেন্ট টপিকস, এই জিনিসগুলো আমরা দেখলাম। তারপর হচ্ছে অনগোয়িং রিপিট এক্সামিনেশন টু আইডেন্টিফাই থ্রেট টু লাইফ অর লিম্ব অর অল অ্যাসোসিয়েটেড ইনজুরি, ডেফিনিটিভ কেয়ার। এরপরে হচ্ছে আমি ডেফিনিটিভ কেয়ারে যাব। ডেফিনিটিভ কেয়ারের মধ্যে যেটি আছে সেটি হচ্ছে, মনে করেন যে আপনার একটা ইন্ট্রাক্রেনিয়াল ইনজুরি, তাহলে আমি নিউরো সার্জারি ডিপার্টমেন্টে পাঠাই দিব। আমার অর্থোপেডিক ইনজুরি, আমার রিসাসিটেশন শেষ, আমি অর্থোপেডিক ইউনিটে পাঠাই দিব। আমার হচ্ছে সার্জিক্যাল প্রবলেম,
আমার রিসাসিটেশন শেষ, আমি সার্জারি ইউনিটে পাঠিয়ে দিব এবং সেই জাতীয় স্পেসিফিক ম্যানেজমেন্ট আমরা তাকে দিব, যে তার এখন স্প্লিনে ইনজুরি হয়েছে বা লিভার ইনজুরি হয়েছে সেই জিনিসগুলো দেখার জন্য। দিস ইজ দা ইভেন্ট, মানে হচ্ছে ট্রমা ম্যানেজমেন্টের র্যাপিড প্রাইমারি সার্ভে, ড্যামেজ কন্ট্রোল রিসাসিটেশন, অনগোয়িং রিপিট এক্সামিনেশন এবং ডেফিনিটিভ কেয়ার। এই 4টা পয়েন্ট আপনাদেরকে মাথায় রাখতে হবে। এরপরে আপনি চলে আসুন, এইবার আসেন আপনি ম্যানেজমেন্ট যেটা বলছিলাম। এই জন্য আমি বলছি যে একটু বিক্ষিপ্ত মনে হবে। হ্যাঁ, বিক্ষিপ্ত জিনিসটা আসলে সরাসরি আমি নিয়ে আসতে পারিনি, আবার সব প্রশ্নর অংশও কিন্তু সরাসরি আপনাদের এভাবে কাজে লাগবে না, কিন্তু এই অংশগুলো আমি একটু বলার চেষ্টা করেছি। দেখুন ABCD, আমরা প্রাইমারি সার্ভেতে সবাই কিন্তু লিখি ABCD, লিখি না? এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন। ঠিক আছে, তাহলে এখন আমরা ABCD তে কি করব? দিস ইজ দা প্রাইমারি সার্ভে। এখন অনেকে মানে দেখে মনে হচ্ছে যে এত বড় জিনিস প্রাইমারি সার্ভে। হ্যাঁ, প্রাইমারি সার্ভে আপনি সব জিনিস কি আর লিখতে পারবেন না, হয়তো কিছু বাদ যাবে বা কিছু মনে থাকবে, আবার নিজে থেকে কিছু বানায় লিখবেন পরীক্ষার খাতায়, এইটাও আবার হবে। কারণ আমরা তো খাতা দেখতেছি, দেখা যায় যে যা বইতে আছে তার থেকে আবার নিজে কিছু বানায়ও লিখতেছেন। তো সবকিছুর মধ্যে একটা ব্যালেন্স থাকতে হবে, তাহলে দেখা যাবে যে ভালো নাম্বার পাওয়া যাবে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এয়ারওয়ে। এয়ারওয়েটা আমরা কি করব? প্যাটেন্সিটা টেস্ট করব। দেখেন আমি কিন্তু লাল কালি দিয়ে, আমি এটা কিন্তু এফআরসি বইয়ের কোশ্চেন, হ্যাঁ, এটা আমি যখন পড়েছি তখন লাল কালি দিয়ে এটাকে শর্ট করে নিয়েছি। কিরকম? প্রথম কথা হচ্ছে প্যাটেন্সিটা দেখব, আরএসআই করতে হবে, র্যাপিড সিকোয়েন্স ইন্ডাকশন লাগতে পারে, স্পাইন কন্ট্রোল স্ট্র্যাটেজিস। এই তিনটা হলো কি পয়েন্টস, এই তিনটা হলো আমার লাল কালি দিয়ে লেখা যে তিনটা পয়েন্ট, এই তিনটা হচ্ছে কি পয়েন্টস। প্যাটেন্সিটা দেখবো, প্যাটেন্সি না থাকলে তো শ্বাসই ডুববে না। আরএসআই কোড করা লাগতে পারে, আর হচ্ছে স্পাইন কন্ট্রোল স্ট্র্যাটেজি, বেশিরভাগ ক্ষেত্রে সার্ভাইকাল স্পাইন। তাহলে এখানে কি কি আছে দেখেন, অ্যাসেস এয়ারওয়ে প্যাটেন্সি এন্ড ওপেন এয়ারওয়ে, প্রিপেয়ার ফর র্যাপিড সিকোয়েন্স ইন্ডাকশন ইফ পেশেন্ট আনএবল টু মেইনটেইন ওন এয়ারওয়ে and does not respond rapidly to measure the improved breathing adequacy. Cervical spine control with all airway maneuvers if there is any possibility to injury. তাহলে আপনাকে যখনই একটা ট্রমা পেশেন্ট নিয়ে আসবে তখনই আপনার এই তিনটা কথা এয়ারওয়ে মানে এতে আপনি খেয়াল করবেন। প্যাটেন্সিটা মানে এয়ারওয়েতে আপনি খেয়াল করবেন প্যাটেন্সি ঠিক আছে কিনা, আমার আরএসআই করা লাগবে কিনা, পেশেন্ট একেবারে মরিবন এই মুহূর্তে তাকে আরএসআই করে ইন্টিউবেট করা লাগতে পারে। এরপরে দেখা গেল আপনি স্পাইন কন্ট্রোল খেয়াল করেন নাই, এদিকে আপনি ইন্টিউবেট করতে গেছেন, রোগী শেষ, কারণ হচ্ছে তার স্পাইন আনস্টেবল ছিল, এটা ভেঙে গেছে। দিস ইজ দ্য ফ্যাক্ট। এই জন্য আমাকে তিনটা পয়েন্ট এয়ারওয়েতে খেয়াল রাখতেই হবে, একটা হচ্ছে প্যাটেন্সি, আরএসআই এবং হচ্ছে স্পাইন বা সার্ভাইকাল কন্ট্রোল স্ট্র্যাটেজি। সার্ভাইকাল কলার দিয়ে এবং সার্ভাইকাল ফিট আছে, সার্ভাইকাল স্পেশাল কলার আছে বা সেটিংস আছে, ফিক্সেশন আছে যেগুলো ফিট করে, সেই অবস্থায় দিয়ে আমাকে ইন্টিউবেট করা বা অন্যান্য যে এয়ারওয়ে সাপোর্ট সেটা আমি দিব। ঠিক আছে, তাহলে আমি এয়ারওয়েটা শেষ করলাম। এবার ব্রিদিং দেখেন, ব্রিদিং হচ্ছে 100% অক্সিজেন দিব নন রিব্রিদিং ব্যাগ দিয়ে। তারপরে হচ্ছে তারপর স্যাচুরেশন মনিটরিং, এম টু র্যাপিড ইমপ্রুভ পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন এন্ড এবিজি আমরা চেক করব, হাইপোক্সিয়া টু রিডিউস দ্য রিস্ক অফ সেকেন্ডারি ব্রেইন ইনজুরি। তার মানে হচ্ছে এটা সহজ কথায় যেটা আমরা বলতে পারি 100% অক্সিজেন দিব। ইফ দেয়ার ইজ এনি ইন্ট্রাক্রেনিয়াল ইনজুরি, এই হাইপোক্সিয়া আমাকে প্রিভেন্ট করতে হবে টু প্রিভেন্ট দ্য সেকেন্ডারি ব্রেইন ইনজুরি। ঠিক আছে, এবং সাথে সাথে আমার জিসিএস মে ইমপ্রুভ উইথ বেটার পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন। তাহলে আমি দেখলাম যে আমাকে 100% অক্সিজেন দিতে হবে, এই কথাগুলো যেই ভাষায় লেখা আছে ইটস মোর ডিফিকাল্ট। ঠিক আছে, আমি এটাকে বলি যে মেইনলি আপনি প্রথম কথা বলবেন 100% অক্সিজেন, নন রিব্রিদিং মাস্ক দিব এবং ব্লাড গ্যাস অ্যানালাইসিস করব এবং হাইপোক্সিয়া প্রিভেন্ট করব। সহজ কথা, একই সাথে কতগুলো কথা বলে ফেলছি। আপনারা কিন্তু সবাই লেখেন যে এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন। ব্রিদিং কি করবেন? 100% অক্সিজেন দিব, কিন্তু এখানে কয়েকটা কথা বলা আছে যে 100% অক্সিজেন দিব কিভাবে, নন রিব্রিদিং মাস্ক দিয়ে দিলে বেটার হবে। প্লাস হচ্ছে আমরা যদি হাইপোক্সিয়ার কথাটা বলি যে আমরা অক্সিজেন দিব, হাইপোক্সিয়াটা যাতে প্রিভেন্ট, অক্সিজেন দিলে আমাদেরকে হাইপোক্সিয়ার জায়গায় রয়ে গেছে, আমি মনিটর করলাম না, তাহলে তো কোনো লাভ হলো না। আমার মেইন কথা অক্সিজেন দিচ্ছি, হাইপোক্সিয়া প্রিভেন্ট করব এবং সেকেন্ডারি ব্রেইন ইনজুরিটা আমি প্রিভেন্ট করতে পারবো। দিস ইজ দা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট।
চেস্ট এক্সামিনেশন করব এবং অসকালটেশন করব এনি এভিডেন্স অফ ইনজুরি স্পেশালি নিউমোথোরাক্স। আপনি যদি কিছু নাও লেখেন চেস্ট এক্সামিনেশন ব্রিদিং এর জন্য আপনি চেস্ট এক্সামিনেশন এক্সক্লুড টান দিয়ে লিখবেন এক্সক্লুড নিউমোথোরাক্স। শেষ, আপনি কিন্তু আর কথা বলার দরকার নাই, আপনি এত কথা বলার কোনো দরকার নাই, চেস্ট এক্সামিনেশন এন্ড এক্সক্লুড নিউমোথোরাক্স, তাইলে হয়ে যাবে, স্যার বুঝে যাবে যে আপনি কি লিখতে চাচ্ছেন। If partial pressure of oxygen and GCS not rapidly improving with higher inhaled oxygen concentration, proceed with RSI. যদি আমাদের অক্সিজেন দিয়ে আমার উন্নতি না হয় তাহলে আমাকে আরএসআই তে চলে যেতে হবে, কারণ আমরা জানি যে ইমার্জেন্সি কেস হচ্ছে ইন্টুবেশন করতে গেলে আমাকে আরএসআই করতে হবে, কারণ ইমার্জেন্সি মানেই ফুল স্টোমাক, আমাকে খেয়াল রাখতে হবে ইমার্জেন্সি মানেই হচ্ছে ফুল স্টোমাক। তারপরে লাং প্রোটেক্ট কনসিডার, তাহলে আমরা দেখলাম যে যদি পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন এবং জিসিএস নট র্যাপিডলি ইমপ্রুভ তখন আমাকে আরএসআই তে চলে যেতে হবে। কনসিডার অরোগ্যাস্ট্রিক এবং ন্যাজোগ্যাস্ট্রিক সাকশন টিউব এমটি স্টোমাক ওয়াটার ফ্যাসিলিটিস ভেন্টিলেশন। এখানে যেটা বলা হয়েছে অনেক সময় কি হয় আমরা সাকশন ন্যাজোগ্যাস্ট্রিক বা অরোগ্যাস্ট্রিক টিউব দিয়ে ইন্ট্রাগ্যাস্ট্রিক কন্টেন্ট গুলোকে আমরা খালি করে নিই, অথবা অ্যাসিড যেগুলো আছে অনেক সময় স্ট্রেসে কিন্তু অ্যাসিড সিক্রেশন হয় অনেক সময়, সেগুলোকে খালি করার জন্য, কারণ যখনই আমি আরএসআই করতে যাব দেয়ার উইল বি সিক্রেশন, যদি উপরে এসে আমার এয়ারওয়েতে সমস্যা করে ইনজুরি করে তাহলে কিন্তু এটা খুবই খারাপ অবস্থা হবে। তো এই জন্য আমরা এটা করার চেষ্টা করব যে আমরা সাথে সাথে চেষ্টা করব যে অক্সিজেন দিব 100%। খেয়াল করেন আমি কিন্তু মানে আবার রিপিট করব, আপনাদের এটা মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। লাং প্রোটেক্টিভ ভেন্টিলেশন, এখানে আমরা খুব অল্প টাইডাল ভলিউম 6 ml পার কেজি পিপ দিব, হাই পিপ, এবং অক্সিজেন আমরা 100% দিব ইনিশিয়ালি, পরে আস্তে আস্তে কমায় নিয়ে আসবো। চেস্ট এক্সরে ডেমনস্ট্রেট এআরডিএস ফরেন বডি অ্যাসপিরেশন এগুলো আছে কিনা এগুলো আমাকে বুঝতে হবে, একটু বেসিক প্যারামিটারস এর একটা ইনভেস্টিগেশন চেস্ট এক্সরে। তাহলে আমরা দেখলাম ব্রিদিং এ আপনারা সবসময় খালি লিখতেন যে ব্রিদিং 100% অক্সিজেন দিব, আরে 100% অক্সিজেন দিব কেন দিব এটা একটু বলতে হবে তো। তাহলে অক্সিজেন দিব এবং আমরা দেখব হাইপোক্সিয়া প্রিভেন্ট করার জন্য, এবং এট দ্য সেম টাইম সেকেন্ডারি ব্রেইন ইনজুরিটা যেন প্রিভেন্ট হয় সেটার জন্য। তাহলে আমি এরপরে কি করব, ব্রিদিং এর ক্ষেত্রে চেস্ট এক্সামিনেশন করব এনি নিউমোথোরাক্স, কারণ আপনি নিউমোথোরাক্স থাকাকালীন যদি অক্সিজেন দেন আর যাই দেন কোনো কাজে লাগবে না, কারণ লাংস তো কলাপস হয়ে যাবে। টেনশন নিউমোথোরাক্স যখনই থাকবে যত শ্বাস নিবে তত কলাপস হয়ে যাবে, তাহলে আমার ফার্স্ট ওয়েতে অক্সিজেন দেওয়ার পরপরই আমাকে খেয়াল রাখতে হবে নিউমোথোরাক্স আছে কিনা। তাহলে নিউমোথোরাক্স যদি থাকে সেক্ষেত্রে আমাকে সাথে সাথে টেনশন নিউমোথোরাক্স থোরাসিক টিউব দিয়ে আমাকে ড্রেন করে বের করে ফেলতে হবে। এরপরে আমরা দেখব পেশেন্টের জিসিএস টা কেমন আছে, যদি অক্সিজেনেশন ভালো হয় তাহলে ভালো, আর যদি ভালো না হয় তাহলে আমরা জিসিএস টা যদি ইমপ্রুভ না থাকে সাথে সাথে চলে যাব আরএসআই তে, আরএসআই তে সাথে সাথে চলে যাব, এবং আরএসআই তে গেলে দেখা যাবে যে পেশেন্ট ইন্টুবেট করে ফেলছি, এবং সাথে সাথে আমরা মানে লাং প্রোটেক্টিভ ভেন্টিলেশনটা আমরা স্টার্ট করে দিব। তাহলে ক্লিয়ার হয়ে গেল এই পয়েন্ট গুলো। আবারও আমি দেখেন কয়টা পয়েন্ট খেয়াল রাখবেন, কয়টা পয়েন্ট আপনি একেবারে সুন্দর করে মুখস্থ করে ফেলেন। অক্সিজেন দিব কেন দিব, হাইপোক্সিয়া প্রিভেন্ট করার জন্য এবং সেকেন্ডারি ব্রেইন ইনজুরি প্রিভেন্ট করার জন্য। আচ্ছা ভালো কথা, অক্সিজেন দিলাম, এরপর সাথে সাথে আমি দিব অক্সিজেন তো দিলাম, রোগীর জিসিএস কেমন আছে, রোগী কি অজ্ঞান না সজাগ, তারপরে রোগীর মানে নিউমোথোরাক্স আছে কিনা এটা একটু দেখে নিব, যে নিউমোথোরাক্স আছে কিনা এটা দেখে নিলাম, তারপরে জিসিএস যদি কম থাকে অজ্ঞান থাকে আমরা সাথে সাথে ইন্টিউবেট করে ফেলবো, আরএসআই করে ফেলবো, এবং সাথে সাথে আমি করবি গ্যাস্ট্রিক বা অরোগ্যাস্ট্রিক টিউব দিয়ে গ্যাস্ট্রিকটা ক্লিয়ার করে ফেলবো যাতে সিক্রেশন কোনো সমস্যা না করতে পারে। লাস্ট অফ অল লাং প্রোটেক্টিভ ভেন্টিলেশন আমি করব এবং কনসিডার ব্রঙ্কোডাইলেটেশন লাং প্রোটেক্টিভ মেকানিজম আমরা করব। তো এইটা হচ্ছে আমাদের বেসিক কথা। আমি একটু 30 সেকেন্ডের বিরতি
তো আবার আমরা শুরু করছি। আমরা ছিলাম এয়ারওয়ে ব্রিদিং এ, এরপরে আসেন সার্কুলেশন। এই প্রশ্নটা যদি আপনারা বুঝে নিতে পারেন, এই রিলেটেড যে কোনো কিছু, ইভেন টেস্ট ম্যানেজমেন্ট সবকিছু আপনারা পারবেন আশা করি। সার্কুলেশনে দেখেন, আমি কিন্তু রেড লাইনে কয়েকটা কথা বলে রাখছি, যদি সবকিছু ভুলেও যান তাহলে এই জিনিসগুলো ভোলা যাবে না। আইভি ক্যানুলা, ওয়ার্ম ফ্লুইড, তারপর হচ্ছে আর্টারিয়াল ক্যানুলেশন, মিন আর্টারিয়াল প্রেসার, তারপরে কনসিডার ভেজোপ্রেসিন। ছিল স্যার এখানে হ্যাঁ এর হ্যাঁ, কোশ্চেন বলুন। জি 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 জি। এই ওয়ার্ম ফ্লুইডের কথা যে বলেন স্যার, আমরা যে ব্লাড অথবা হচ্ছে ফ্লুইড যেটা মানে ওইটা কি ওয়ার্ম করে দিব এই কথাটাই? এইটাই মূলত ওয়ার্ম ফ্লুইড বলতে, আমরা যে রিসাসিটেশন ফ্লুইড দেই, হার্টম্যান দেই, নর্মাল স্যালাইন দেই, এগুলো একটু ওয়ার্ম করে দিব আর কি, এইটাই বলছি। হেমোলাইসিস হওয়ার সম্ভাবনা থাকে, মানে কিরকম, মানে এটার কি কোনো ইয়া আছে যে স্যার এইভাবে করব বা মানে? না, এটার তো আসলে কোনো মানে ইনস্ট্রাকশন নিশ্চয়ই থাকতে পারে, এটা নিয়ে তো আমরা ডিটেলস ওইভাবে যাইনি। তো আমাদের ওয়ার্ম ফ্লুইড দেওয়ার একটা প্যাথোজেনেসিসটা কি, মেইন মেকানিজমটা হচ্ছে যখনই একটা পেশেন্ট শকে থাকে তখন যদি আপনি ঠান্ডা দেন তাহলে আবারও ভেজো কনস্ট্রিকশনই হয়। তো সেটা পেরিফেরিতে কিন্তু সার্কুলেশন গুলো যায় না। তো যদি না যায় তাহলে পেরিফেরাল অর্গান গুলো কিন্তু মানে যেগুলো এন্ড অর্গান আছে সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। তো এই জন্য আমরা ওয়ার্ম ফ্লুইড দিব, যাতে এই ধরনের ভেজো কনস্ট্রিকশন এমনি শকে থাকে পেশেন্ট, সাপোজ মনে করেন কিডনিতে ব্লাড তখন কম গেল, ঠান্ডা ফ্লুইড দিলেন, আবার কিডনি ভেজো কনস্ট্রিকশন হয়ে আরো কমে গেল, এই সব কারণে আমরা একটু ওয়ার্ম ফ্লুইড দেওয়ার কথা বলি। এই কথাগুলো এখানে বলেছে আর কি, এছাড়া আর তেমন কিছু নাই। ওয়ার্ম বলতে একেবারে কত ডিগ্রি কি করতে হবে এরকম কিছু না, বডি টেম্পারেচারের মতো করে দেওয়ার চেষ্টা করা, এই আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে ফাইন, ওয়েলকাম। তো যেটা বলছিলাম যে লার্জ বোর ক্যানুলা, আমি আগে বলে ফেলি কথাগুলো, তারপরে শর্ট টার্ম গুলো আমরা যদি বলি তাহলে মনে থাকবে। লার্জ বোর আইভি ক্যানুলা, ইন্ট্রাভেনাস অ্যাক্সেস, তারপরে ইন্ট্রাভাস্কুলার ডিপ্লেশন occurs due to pulmonary and systemic extravasation। একটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে লার্জ আইভি ভেনাস অ্যাক্সেস আমরা করলাম, এখানে মেইন একটা কনসিডারেশন আছে যে ইন্ট্রাভাস্কুলার ডিপ্লেশন হয় কোনো কোনো কারণে, পালমোনারি এবং ভাস্কুলার যদি এক্সট্রাভাসেশন হয়, ইন্ট্রাভাস্কুলার যেই মানে সিস্টেমটা সেটা ডিপ্লেশন মানে কমে যায়, এই কথাটা বলছে। মানে ওই জিনিসটা আমার দরকার নাই, মানে এই লাইনটা এই জন্য আমি নেই, ঠিক আছে, এই জন্য হাইলাইট করছি উপরে, আপনি লাইনগুলো দেখে যান। ওয়ার্ম ইন্টারভেনাস ফ্লুইড উইথ কার্ডিয়াক আউটপুট মনিটরিং গাইডেন্স, arterial cannulation to monitor blood pressure and blood gases, aim mean arterial pressure greater than 80 millimeter of mercury, ঠিক আছে, ফর নিউরো প্রোটেকশন, মানে ব্রেইনের প্রোটেকশনের জন্য মিন আর্টারিয়াল প্রেসারটা তখন একটু বেশি রাখা লাগে। ইন্ট্রোডিউস অর ভেজোপ্রেসর মে বি রিকোয়ার্ড, মনিটর ফর ম্যানেজ অ্যারিথমিয়া, ঠিক আছে, কজ বাই হাইপোথার্মিয়া, ইলেকট্রোলাইট ডিস্টারবেন্স, ক্যাথেটারাইজ করতে হবে, মনিটর ইউরিন আউটপুট এন্ড ইন্ডিকেটর অফ এন্ড অর্গান পারমিশন। দেখেন এই কথাগুলো আপনাদের জন্য ভেরি ডিফিকাল্ট, আই থিঙ্ক এটা অনেক ডিফিকাল্ট। আপনারা যেটা ফলো করবেন, এক নাম্বার যে সার্কুলেশন আমি কি করব, হোয়াইট বোর ক্যানুলা, ওয়ার্ম ফ্লুইড কনসিডারেশন, তারপরে আর্টারিয়াল ক্যানুলেশন ফর মেজারমেন্ট অফ ব্লাড প্রেসার, টার্গেট হচ্ছে মোর দ্যান 80 মিন আর্টারিয়াল প্রেসার, কনসিডার ভেজোপ্রেসর, ক্যাথেটারাইজেশন ফর ইউরিন আউটপুট মেজারমেন্ট, শেষ, আপনার আর কিছুই দরকার নাই। এই জন্য আমি এটাকে শর্ট করে ফেলেছি, যাতে আসলে প্র্যাকটিক্যালি পরীক্ষার সময় লিখতে গেলে এই ধরনের কথা কখনোই মনে আসবে না, মুখস্থও হবে না। তাহলে আমি কি করলাম সার্কুলেশনে, প্রথম কথা হচ্ছে আমি আইভি ক্যানুলা ওপেন করলাম, ওয়ার্ম ফ্লুইড দিলাম এবং ইন্ট্রা আর্টারিয়াল ক্যানুলা করলাম, যাতে মিন আর্টারিয়াল প্রেসারটা মেইনটেইন করা যায় এবং মানে এবং আর্টারিয়াল ব্লাড গ্যাসটা দেখা যায়। কনসিডার ল্যারিং মানে ভেজোপ্রেসর যদি আমাদের হাইপোটেনশন থাকে সেটা লাগবে, এবং হচ্ছে আমরা এবং ওয়ার্ম ফ্লুইড কেন দিচ্ছি, ওয়ার্ম ফ্লুইডটা দিচ্ছি হচ্ছে যাতে আমাদের কার্ডিয়াক আউটপুট মনিটরিংটা ভালো হয়। এবং আরেকটা জিনিস হচ্ছে যে ওই যে কথাগুলো আমি আগেই বলেছিলাম যে ভেজো কনস্ট্রিকশনটা মানে হাইপোথার্মিয়া রিলেটেড, এবং হাইপোথার্মিয়াতে কিন্তু অ্যারিথমিয়াও হতে পারে, সেটাও কিন্তু আমাকে মনিটর করতে হবে। হ্যাঁ, তাহলে ওয়ার্ম ফ্লুইড দিয়ে আমরা ওই জিনিসটাও প্রিভেন্ট করতে পারবো। তাহলে আমরা মনিটরিং একটা অপশন পয়েন্ট আমরা যোগ করতে পারি যে মনিটরিং এন্ড ম্যানেজ দ্য অ্যারিথমিয়া রিলেটেড অ্যারিথমিয়া কজড বাই হাইপোথার্মিয়া এন্ড ইলেকট্রোলাইট ডিস্টারবেন্স।
এই কথাটা আমরা যোগ করতে পারি, যেহেতু আমরা পেশেন্টটা অনেক সময় হাইপোথার্মিয়ায় থাকে এইসব পেশেন্ট। তো এই জন্য আমরা তাহলে সার্কুলেশনে এই পয়েন্টস গুলো যেগুলো আমরা দিয়ে দিয়েছি লাল কালি দিয়ে, এগুলো আপনারা লেখার ক্ষেত্রে এটা ইউজ করতে পারেন। এরপরে আসেন ম্যানেজ সেকেন্ডারি ব্রেন ইনজুরি রিস্ক। তাহলে প্রথম কথা হচ্ছে আমি মূলত আসলে এটা ব্রেন ইনজুরি থাকে, ট্রমা পেশেন্টের ব্রেন ইনজুরি থাকে, হ্যাঁ, এই জন্যই এটাকে বলা হয়েছে ম্যানেজ। এই তিনটা হচ্ছে এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন, সব জায়গায় কমন, এইটাতে কোনো রকমের পার্থক্য নাই, সব জায়গায় আপনি এই কথাটা ইমপ্লিমেন্ট করতে পারবেন। তবে যদি হেড ইনজুরি থাকে সেক্ষেত্রে আপনাকে আরো পয়েন্টস লিখতে হবে। ম্যানেজ সেকেন্ডারি ব্রেন ইনজুরি, মেইনটেইন ব্লাড গ্লুকোজ 5 থেকে 10 মিলিমোল পার লিটার। তারপর হচ্ছে ওয়ার্ম টু 34 ডিগ্রি সেন্টিগ্রেড ওয়ার্ম ফ্লুইড ফোকাস, তারপরে ফোর্সড এয়ার ওয়ার্মিং করতে হবে আমার অ্যারিথমিয়া প্রিভেন্ট করার জন্য, ওয়ার্ম ফ্লুইড দিতে হবে, ফোর্সড এয়ার ওয়ার্মিং করতে হবে, ইলেকট্রিক্যাল ওয়ার্মিং প্যাডস ফর 24 আওয়ার্স ফুললি ওয়ার্ম ইফ পেশেন্ট ইজ নট ইন্টিউবেটেড। তাহলে আমরা দেখলাম যে ওয়ার্মিংটা কিভাবে করা যায়। এখানে কিন্তু একটা প্রশ্ন চলে আসলো, এটা হচ্ছে হাউ ইউ কিপ ওয়ার্ম ইন ইউর পেশেন্ট। এখানে আমরা করতে পারি, দেখেন, একটা হচ্ছে ওয়ার্ম ফ্লুইড দিয়ে করতে পারি, ফোর্সড এয়ার ওয়ার্মিং এটা দিয়েও করতে পারি, ইলেকট্রিক্যাল ওয়ার্মিং এটা দিয়েও কিন্তু করতে পারি, ঠিক আছে। আচ্ছা, তারপর অবজার্ভ ফর সিজার, এটা যদি সেকেন্ড টাইম সিজার হয় কিনা সেটা দেখতে হবে, সিজারের জন্য ট্রিটমেন্ট করতে হবে, এবং 15 থেকে 20 ডিগ্রি আমার হেডটা টিল্ট করে রাখতে হবে। আচ্ছা, তারপরে টেক কেয়ার উইথ টিউব টাই যদি থাকে, টিউব টাই, এই কথাটা মানে খুবই মানে ইম্পর্টেন্ট একটা কথা। যদি আমরা কখনো ইনটিউবেট করে এটাকে টাই করে দিই, টাই মানে আপনারা দেখছেন না আইসিইউতে সাধারণত টিউব দিয়ে এটা টাই করে থাকে, গলার চারপাশে টাই। তো যদি কোনো কারণে টাইটা টাইট হয়ে যায় তাহলে কিন্তু দ্যাট ইজ কল্ড, মানে এখানে ভেনাস অবস্ট্রাকশন হয়ে সেখানে কিন্তু আপনার ব্রেন সেকেন্ডারি ব্রেন ইনজুরি হবে, কারণ ইয়েতে কোনো ব্লাড যেতে পারবে না, সেখান থেকে ব্লাড আসতেও পারবে না, এটা একটা বড়, অথবা সেখান থেকে ব্লাড গুলো আসতে পারবে না এবং সেরিব্রাল ইডিমা হয়ে যাবে। তো এই কারণে এটাকে বলা হয় প্রিভেন্ট টিউব টাই। টিউব টাই সেটা যদি আমরা প্রিভেন্ট করতে পারি তাহলে কিন্তু আমাদের অনেক কিছু ঠিক হয়ে যাবে। তো যেটা বলছিলাম আমরা যে এরপরে আমি সেকেন্ডারি ব্রেন ইনজুরিটা প্রিভেন্ট করবো, তাহলে আমরা এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন এই তিনটা জায়গা আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। এ পর্যায়ে কারো কোনো প্রশ্ন আছে? এটা হচ্ছে আমাদের প্রাইমারি সার্ভে, ঠিক আছে। প্রশ্ন থাকলে বলে ফেলবেন, হ্যাঁ। এরপরে আমরা চলে যাই, দেখেন, এরপরে আমরা দেখেন এই জায়গাটাতে আসছিলাম, ঠিক না, ড্যামেজ কন্ট্রোল রিসাসিটেশন, এই পয়েন্টসটা এরকমই থাকতে পারে। এখানে আমরা আরো কিছু কথা আছে পরে আলোচনা করব। এই প্রাইমারি অ্যাসেসমেন্টেরই একটা অংশ হচ্ছে ফোকাসড অ্যাসেসমেন্ট উইথ সোনোগ্রাফি ফর ট্রমা স্ক্যান, ফাস্ট স্ক্যান। আপনাদের প্রশ্ন আসতে পারে হোয়াট ইজ ফাস্ট ইন ট্রমা পেশেন্ট, অথবা ট্রমা পেশেন্ট নাই দিল, শর্ট নোটে দিল ফাস্ট স্ক্যান। এটা হচ্ছে একটা মানে প্রথম কথা হচ্ছে এটা অ্যাব্রিভিয়েশনটা আপনারা জানতে হবে, ফোকাসড অ্যাসেসমেন্ট উইথ সোনোগ্রাফি ফর ট্রমা স্ক্যান। Chief aim of the first in trauma patient is to identify intraperitoneal free fluid, that means hemoperitoneum, in context of trauma, allowing for an immediate transfer to theater, CT or other. Solid organ injury is seldom identified and when present may warrant further investigation. তাহলে এই যত কথাই থাক এটার মূল উদ্দেশ্য হচ্ছে আমার কোনো ইন্টারনাল ইনজুরি আছে কিনা, পেরিটোনিয়াল কোনো কালেকশন আছে কিনা, বিশেষ করে আমরা হিমোরেজের কথা বলি, কনসিলড হিমোরেজ, সেগুলো আছে কিনা, সেগুলো আপনাকে বোঝার জন্য যে ফোকাসড অ্যাসেসমেন্ট উইথ সোনোগ্রাফি ফর ট্রমা, এই শব্দটা কিন্তু ইম্পর্টেন্ট। ফার্স্ট যখন আসবে আপনি যদি এই শব্দটা বলতে পারেন, ফোকাসড অ্যাসেসমেন্ট উইথ সোনোগ্রাফি ফর ট্রমা, এই জায়গাটা যদি আপনি বলতে পারেন তখন আপনি কিন্তু অনেক প্রথমেই কিন্তু আপনি একটা পজিটিভ মার্কিং এ চলে যাবেন।
তাহলে আমরা দেখলাম প্রথমে এই জিনিসটা। এরপরে আসেন যে ফোকাসড অ্যাসেসমেন্টের কি কি জিনিস আছে, এটা সম্বন্ধে আমি ডিটেইল স্লাইডে আছে, আপনাদের সব লাগবে না। মূলত এমডির জন্য, এফসিপিএস এর জন্য করা হয়েছে, ডিটেইলস আছে। টেকনিক্স, পেশেন্ট সুপাইন থাকবে, 3 to 5 megahertz convex transducer, 5 region মেবি স্ক্যান, কোনো দরকার নাই আপনি রিজন গুলো, জাস্ট পেরিকার্ডিয়াল ভিউ এটা জেনে রাখেন, রাইট ফ্ল্যাঙ্ক ভিউ এটা জেনে রাখেন, লেফট ফ্ল্যাঙ্ক ভিউ, পেলভিক ভিউ, আপনাদের ডিটেলস জানার কোনো দরকার নাই। তো এইখানে আমরা যেটা বলতে চাই, এ পজিটিভ ফাস্ট আপনি দেখে নেবেন। আমার কথা যদি কারো আগ্রহ থাকে যে আমি এটা দেখে নিতে চাই, দ্যাট ইজ গুড। আমি এখানে ডিটেলস বলতে গেলে অনেক সময় লাগবে, এই জন্য আমি ডিটেলস বলবো না। আর লেখার জন্য আপনাদের এত ডিটেলস লাগবে না, আপনি দেখবেন যে কোন কোন জায়গায় রাইট ফ্ল্যাঙ্ক, এখানে দেখাইছি আমি, লেফট ফ্ল্যাঙ্ক, রাইট ফ্ল্যাঙ্ক, পেলভিক ভিউ, আর হচ্ছে পেরিকার্ডিয়াল ভিউ। এই জায়গাগুলো আমরা দেখবো, পেরিকার্ডিয়াল ইফিউশন আছে কিনা এটা দেখার জন্য। তারপর রাইট ফ্ল্যাঙ্ক ভিউ এর ক্ষেত্রে আমরা মরিসন পাউস দেখি, সেখানে কেন হেপাটোরেনাল ইন্টারফেসে কিছু আছে কিনা। লেফট ফ্ল্যাঙ্ক ভিউতে আমরা দেখি স্প্লিনিক অর লেফট আপার কোয়াড্রেন্ট ভিউ, এই জায়গাগুলো দেখি। আর পেলভিক ভিউতে ব্লাডার এবং পাউচ অফ ডগলাস এটা দেখি, ঠিক আছে। যদি আপনি কিছু লিখতে চান তাহলে এই কথাগুলো লিখে দিন, মানে এগুলো একটু হাইলাইট করা আছে। অ্যাডভান্টেজ, এই পজিটিভ ফাস্ট তার মানে হচ্ছে ব্ল্যাক স্ট্রিপ থাকতে পারে, ফ্লুইড থাকতে পারে, অথবা মরিসন পাউচে কালেকশন থাকতে পারে। এখানে আমাদের দরকার নাই। অ্যাডভান্টেজটা হচ্ছে ফাস্ট ইজ লেস ইনভেসিভ। আমার প্রথম কথা হচ্ছে পজিটিভ ফাস্ট মানে আমরা ফ্লুইড পেতে পারি, ব্লাড পেতে পারি, অথবা এনি কোনো পটেনশিয়াল স্পেসে কালেকশন পেতে পারি, এটা গেল। সেকেন্ড হচ্ছে ফাস্ট ইজ লেস ইনভেসিভ দেন ডায়াগনস্টিক পেরিটোনিয়াল ল্যাবেজ। আপনি এটা ল্যাবেজ করলেন, ভিতরে দেখলেন যে ব্লাড আছে কিনা, ভিতরে দিয়ে টাইনে বাইর করে নর্মাল সাইন দিয়ে ভিতরে ঢুকালেন, আবার ওয়াশ দিয়ে দেখলেন, এইগুলোর চেয়ে আপনি একটা সনোগ্রামের প্রোব বসান, আইডেন্টিফাই হয়ে যাবে ব্লাড না কি আছে। তারপর কম্পিউটার টমোগ্রাফি, এটা তো অনেক অ্যাডভান্স প্রসিডিউর, এটা আমাদের দরকারই নাই। তাইলে আমাদের প্রথম কথা হচ্ছে পজিটিভ ফাস্ট আমরা পেতে পারি, লেস ইনভেসিভ একটা প্রসিডিউর। Numerous studies have shown fast is useful in evaluating trauma patient. It appears make emergency department care faster and better. এটা জাস্ট একটা অ্যাডভান্টেজ বলে দিছি, এটা তেমন কিছু না। এক্সটেন্ডেড ফাস্ট, এটাও কিন্তু একটা আলাদা শর্ট নোট হিসেবে আসতে পারে। এক্সটেন্ডেড ফাস্ট, ই ফাস্ট। এক্সটেন্ডেড ফাস্ট হচ্ছে আমরা যে চারটা জিনিস ইউজ করলাম, পেরিকার্ডিয়াল, রাইট ফ্ল্যাঙ্ক, লেফট ফ্ল্যাঙ্ক, পেলভিক, এই চারটা জায়গার পরেও যদি আমরা একটু লাংসকে সোনোলজি দিয়ে আমরা স্ক্যান করতে পারি, তাহলে নিউমোথোরাক্স আইডেন্টিফাই করা সম্ভব। এরকম যদি হয়, দ্যাট ইজ কল এক্সটেন্ডেড ফাস্ট। তাহলে আমরা দেখলাম এক্সটেন্ডেড ফাস্ট হচ্ছে যে যদি আমরা লাংসকে এই সোনোলজির আওতায় নিয়ে আসতে পারি, এবং থোরাসিক সোনোগ্রাম যেটাকে বলে, এবং মেইন টার্গেট হচ্ছে নিউমোথোরাক্স, এটাকে আইডেন্টিফাই করা। এবং আরো সুন্দর হচ্ছে যে এই আল্ট্রাসাউন্ড গাইডেড কিন্তু আপনি চেস্ট টিউব ড্রেন করতে পারেন। দিস ইজ দ্য অ্যানাদার ডাইমেনশন অফ আল্ট্রাসাউন্ড। এজন্য আল্ট্রাসাউন্ডের চরম উন্নতি হয়েছে, এই কথাগুলো সুযোগ পেলেই ঢুকাই দিতে হবে, তাহলে কিন্তু আপনাদের লেখাগুলো সুন্দর হবে। যেখানেই আপনি মানে সুযোগ পান, পেইন ম্যানেজমেন্টে বলেন, আল্ট্রাসাউন্ড গাইডেড রিজিওনাল নার্ভ ব্লক, এটা সব জায়গায় আপনাকে ইউজ করতে হবে। তারপরে হচ্ছে এই সোনো গাইডেড সব ইন্টারভেনশন গুলো, এগুলো যত পারেন ইউজ করতে হবে। হ্যাঁ, এগুলো করলে মডার্ন জিনিস স্যাররা পছন্দ করে। ট্রায়াস, এরপরে আসেন ট্রায়াস। এই জন্য আমি বলেছিলাম যে একটু বিচ্ছিন্ন আলোচনা আছে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকটাই শর্ট নোট আকারে আসতে পারে, অথবা ট্রমা পেশেন্টের লেজুর প্রশ্ন হিসেবে আসতে পারে। এরপর আমি আসি ট্রায়াস। ট্রায়াসের ক্ষেত্রে যেটা বলা হয়, আমি কিন্তু প্রথমে যেটা বলেছি প্রাইমারি সার্ভের পরে আমরা চলে যাব কিন্তু স্পেসিফিক ম্যানেজমেন্টে, সেটা কিন্তু আমার একেবারে প্রশ্ন টু প্রশ্ন ভ্যারি করবে। হ্যাঁ, আমি ইনভেস্টিগেশনে যাব, ইনভেস্টিগেশন রিলেটেড ইনভেস্টিগেশন আমরা বলবো, সেগুলো আমরা কিন্তু এখন ইন ডিটেইলসে গেলাম না, কারণ প্রত্যেকটা জায়গা ধরে ধরে আবার বলতে হবে। এই আলোচনা শেষ করলে আপনারা বুঝে যাবেন। ট্রায়াস ইজ দ্য prioritization of patient care on the basis of severity,
type and nature of injury together with available resources to identify patient in need of immediate assessment and intervention. কঠিন কথা, মনে থাকার কথা না। তাহলে এটা আমরা বলতেছি যে ট্রায়াসটা কি করা হয়, পেশেন্ট কেয়ার করব আমরা অ্যাকর্ডিং টু দা বেসিস অফ সিভিয়ারিটি, টাইপ এন্ড নেচার অফ ইনজুরি, তিনটা জিনিস। তাহলে পেশেন্ট কেয়ারকে প্রায়োরিটাইজেশন করব, সিকোয়েন্সিং করব কিভাবে, সিভিয়ারিটি, টাইপ এন্ড নেচার অফ ইনজুরি, বাস। কি কি আমাদের যা যা আছে, রিসোর্সের যা যা আছে তাই দিয়ে আমরা করব। ক্রাইটেরিয়া ট্রমা ট্রায়াস বেস on physiological parameter, specific anatomical injuries and underlying mechanism of injuries. Triage is used pre-hospital and in hospital setting. আমরা যেটা দেখাতে চেষ্টা করছি এইটা হচ্ছে একেবারে ট্রায়াজের একদম বেসিক একটা কম্পোনেন্ট। ট্রায়াজের আর অনেক কম্পোনেন্ট আছে যেগুলো আপনার অ্যাবডোমিনাল সার্জারি, তারপরে হচ্ছে মানে অর্থোপেডিক কম্পোনেন্ট বা আদার্স কিছু, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ট্রায়াজ আছে, সেটা আমাদের দরকার নেই। প্রায়োরিটি 1 যেটাকে আমরা লাল মার্কিং করছি, মোস্ট ক্রিটিক্যাল ইনজুরি, ইমিডিয়েট ইন্টারভেনশন লাগে, ইমিডিয়েট ম্যানেজমেন্ট। প্রায়োরিটি 2 এটাকে আমরা হলুদ করেছি, লেস ক্রিটিক্যাল ইনজুরি, আর্জেন্ট, ইমিডিয়েট, আর্জেন্ট, এর পরের লাইনে চলে যাবে। প্রায়োরিটি 3 নো লাইফ অর লিম্ব থ্রেটেন ইনজুরি, কোন লাইফ থ্রেটিং এবং লিম্ব থ্রেটেন ইনজুরি নাই, মানে এমন কিছু জীবনের জন্য ঝুঁকি না এবং কোন অঙ্গ হানির জন্য ঝুঁকি না, যেমন হাত পাও কাটা লাগবে এরকম না, সেটা একটু ডিলেড হবে। প্রায়োরিটি 4 হচ্ছে ডেথ, মানে যেগুলো ডাইং পেশেন্ট বা ডেথ হয়ে গেছে সেগুলো আমি প্রায়োরিটির মধ্যে রাখবো না। তাহলে আমরা দেখলাম যে ট্রায়াসটা কি এবং কিভাবে আমরা ট্রায়াসটা করব এটা দেখলাম। এবার আমরা আসি ড্যামেজ কন্ট্রোল সার্জারি, যে কথাটা বলেছিলাম। হ্যাঁ, ড্যামেজ কন্ট্রোল সার্জারিটা একটু ডিটেইলস করা লাগবে, প্রাইমারি সার্জারির অংশ। Damage control surgery is a surgical intervention intended to stop hemorrhage and limit gastrointestinal contamination of the abdominal compartment in severe injured and bleeding patient. In emergent exploration, laparotomy is performed in a start-stop fashion. মানে বলছিলাম আমি যে যত তাড়াতাড়ি সম্ভব, মানে একটা ইন্টারনাল অর্গানে যে যত তাড়াতাড়ি স্টার্ট স্টপ ফ্যাশন, মানে যত দ্রুত স্টার্ট করব স্টপ করব, এই টাইপের ফ্যাশন, মানে ইমিডিয়েট, to discover and control bleeding injuries while affording the anesthesia, provide opportunities for resuscitation and preventing the prolonged hypotension and hypothermia between surgical intervention. মানে এটার বেসিক কথা হচ্ছে যে আমার যেটা ইমিডিয়েট দরকার লাইফ থ্রেটেনিং সেটা আমি করব, এবং সেটার মূল কথা হচ্ছে হিমোরেজ বন্ধ করা এবং লিমিট গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল কন্টামিনেশন। এই কথা একটু ডিটেইলস লেখা আছে, আর কিছু না। হিমোরেজ এটা কিন্তু বই থেকে সবগুলো, কিন্তু বইয়ের তথ্য আছে, কিন্তু অ্যানসার সবগুলো বইয়ের না, সবগুলো এখানে বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসা হচ্ছে। হিমোরেজ, ক্লাসিফাই হিমোরেজ, এটা কিন্তু একটা কমন প্রশ্ন বইতে আছে। হ্যাঁ, এটা আপনাদের জানতে হবে, এই জন্য আমি একটা স্লাইডে নিয়ে আসছি। 4 ধরনের হিমোরেজ আছে, সেটা আপনাদেরকে জানতে হবে। আজকে আমাদের এই ট্রমা নিয়ে যে প্রশ্ন আছে, ট্রমা নিয়ে প্রশ্নগুলো আপনারা যে কেউ একজন আমাকে করবেন, যে কি কি প্রশ্নগুলো ট্রমা থেকে স্পেসিফিক্যালি ছিল। আমি যেগুলো দেখেছি সব ব্রেন ইনজুরির মতোই ছিল, এগুলো থেকে ব্রেন ট্রমার মধ্যে চলে গেছে। তো বাকিগুলো যদি থাকে আমাকে আজকে ক্লাস শেষে এটা একটু বলবেন, তাহলে আমরা জিনিসটা আরো ভালো হবে। ক্লাস 1 হিমোরেজ ক্লাসিফিকেশন অফ হিমোরেজ। হিমোরেজের ক্লাসিফিকেশন হচ্ছে ক্লাস 1 হিমোরেজ ইজ দ্য ভলিউম অফ দ্য ব্লাড দ্যাট ক্যান বি লস্ট উইদাউট হিমোডাইনামিক কনসিকুয়েন্সেস। সহজ কথা, আপনার ব্লাড লস হয়েছে কিন্তু ব্লাড প্রেশারের কোনো পরিবর্তন হয় না, পালসের কোনো পরিবর্তন হয় না, হার্ট রেট ডাজ নট চেঞ্জ and the blood pressure does not decreases with this value of blood loss. In most circumstances, the amount of blood represents less than 15% of the circulating blood volume. যদি মানে 15% blood loss হয়, 15% এর নিচে সার্কুলেটিং ব্লাড ভলিউম লস হয়, সেই সকল ক্ষেত্রে সাধারণত আমরা দেখি যে টিপিক্যাল এইটার ক্ষেত্রে আমরা দেখি যে তাদের খুব একটা বেশি হিমোডাইনামিক চেঞ্জ হয় না। এখানে বলা আছে যে টিপিক্যাল অ্যাডাল্ট হ্যাজ এ ব্লাড ভলিউম অ্যাবাউট 70
ml per kg for 100 kg patient. The circulating blood volume is nearly 7 liter. Children are considered to have 80 ml. এটা হচ্ছে যে আপনি কার জন্য কত আইডিয়াল ধরছেন সেইটার উপরে একটা বিষয় বলে দিচ্ছে, যে বাচ্চাদের জন্য 80 ml per kg, অ্যাডাল্টদের জন্য 100 kg patient 70 kg ml per kg for 100 kg patient, এর জন্য 7 লিটার, এই কথাটা বলে দিচ্ছে তারা। তাহলে আমরা দেখলাম এখানে হচ্ছে যদি ক্লাস 1 হিমোরেজ যদি এমন হিমোরেজ হয় যেটাতে হিমোডাইনামিক্স এর কোনো পরিবর্তন না হয়, পালস এবং ব্লাড প্রেশার পরিবর্তন না হয়, তাহলে আমরা সেটাকে বলবো ক্লাস 1 হিমোরেজ। এটা হচ্ছে 15%। আমি একটু দরজাটা আটকায় দিয়ে আসি। ওকে, আমরা দেখলাম যে যদি 15% এর কম হয় তাহলে হিমোডাইনামিক সাধারণত চেঞ্জ হয় না, ব্লাড প্রেশার গুলো স্বাভাবিক থাকে। ক্লাস 2, কিন্তু ধীরে ধীরে বলতেছি যাতে আপনাদের এগুলো মনে থাকে। Class 2 hemorrhage is the volume of blood that even when lost prompts sympathetic response to maintain perfusion and represents the loss of 15 to 30% of circulatory blood volume. Increase এখানে heart rate will increase to maintain cardiac output. Intravenous fluid replacement is indicated for blood loss of this volume. Transfusion may be required if the bleeding continue, suggesting progression to ক্লাস 3 হিমোরেজ। এখানে যে জিনিসটা কি পয়েন্টস সেটা হচ্ছে 15 থেকে 30% যদি ব্লাড লস হয় তাহলে আমাদের সিম্প্যাথেটিক সিস্টেম অ্যাক্টিভেটেড হয়ে যাবে এবং হার্ট রেট বাড়বে, ব্লাড প্রেশার বাড়বে, এবং যদি ফার্দার ব্লাড লস হয় ইট মে প্রোগ্রেস টু মানে ক্লাস 3 হিমোরেজ। তাহলে আমরা প্রথমেই দেখলাম এখানে সিম্প্যাথেটিক সিস্টেম অ্যাক্টিভেটেড হবে এবং ফ্লুইড রিপ্লেসমেন্ট প্রয়োজন হতে পারে, ভেজোকনস্ট্রিকশন হবে, হার্ট রেট উইল বি ইনক্রিজ। ব্যাস, তাহলে এটা হচ্ছে আমাদের ক্লাস 2 হিমোরেজ। ক্লাস 3 হিমোরেজ রিপ্রেজেন্ট লস অফ 30 to 40% অফ দ্য সার্কুলেটরি ব্লাড ভলিউম। তাহলে এখানেও পরিষ্কার হলো। তাহলে আমরা যেটা দেখছিলাম যে ক্লাস 3 হিমোরেজ হচ্ছে 30 to 40% সার্কুলেটরি ব্লাড ভলিউম। 30 to 40% সার্কুলেটরি ব্লাড ভলিউম যদি হয় সেক্ষেত্রে আমাদের ক্লাস 3 হিমোরেজ হবে। কম্পেনসেটরি মেকানিজম, ভেজোকনস্ট্রিকশন এন্ড ট্যাকিকার্ডিয়া আর নট সাফিসিয়েন্ট টু মেইনটেইন টিস্যু পারফিউশন টু মিট দ্য মেটাবলিক ডিমান্ড, and metabolic acidosis will be detected by arterial blood gas analysis. Blood transfusion is necessary to restore adequate tissue perfusion. তাহলে আমরা এখানে যেটা পার্থক্য করতে পারি যে ক্লাস 2 তে আমরা দেখেছিলাম যে সিম্প্যাথেটিক সিস্টেম অ্যাক্টিভেটেড হয়েছে, আর হচ্ছে যদি আমরা দেখি যে ক্লাস 3 তে হচ্ছে ট্যাকিকার্ডিয়া এবং ভেজোকনস্ট্রিকশন ইজ নট সাফিসিয়েন্ট টু মেইনটেইন দ্য পারফিউশন। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে লাগছে অতিরিক্ত ব্লাড ট্রান্সফিউশন লাগছে এবং আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস করতে হবে। তাহলে ক্লাস 3 হিমোরেজ। লাইফ থ্রেটেনিং ক্লাস 4 হিমোরেজ রিপ্রেজেন্ট মোর দেন 40% of the circulating blood volume. Unresponsive and profoundly hypotensive, rapid control bleeding and aggressive blood-based resuscitation, damage control resuscitation are required to prevent it. তাহলে এখানে আমি সহজ ভাষায় যে কয়েকটা কথা বলবো, আমি আবার যেগুলো মনে থাকবে আপনাদের। ক্লাস 1 হচ্ছে লেস দেন 15% ব্লাড লস হলে আপনার প্যারামিটারস কি সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি হবে না, হার্ট রেট বাড়বে না, আর হচ্ছে আপনার মানে ব্লাড প্রেশার চেঞ্জ হবে না, এই অনুযায়ী। ক্লাস 2 হইতেছে আপনার সিম্প্যাথেটিক সিস্টেম অ্যাক্টিভেটেড হবে, হার্ট রেট বাড়বে, কার্ডিয়াক আউটপুট মেইনটেইন হবে, ইভেন ভেজোকনস্ট্রিকশন হবে, কিন্তু সেক্ষেত্রে বেশি পরিমাণ ফ্লুইডও লস হতে পারে, সেক্ষেত্রে আমাকে কনসিডারেশন করতে হবে যাতে ক্লাস 3 তে চলে না যায়। 3 হচ্ছে 30 থেকে 40% এবং সেখানে বলছে মানে সিম্প্যাথেটিক ভেজোকনস্ট্রিকশন ট্যাকিকার্ডিয়া ইজ নট সাফিসিয়েন্ট। সেক্ষেত্রে আমাদের যেটা প্রয়োজন আছে আর্টারিয়াল ব্লাড গ্যাস দেখে আমাদের ব্লাড ট্রান্সফিউশনটা জরুরি।
টিস্যু পারফিউশন এবং অক্সিজেশন মেনটেন করার জন্য। লাইফ থ্রেটেনিং এ বলছে যদি 40% এর উপরে হয় তাহলে আমাদের ব্লাড ট্রান্সফিউশনই জরুরি না, সেক্ষেত্রে আমাকে এই অ্যাগ্রেসিভ ব্লাড লসটা প্রিভেন্ট করার জন্য ড্যামেজ কন্ট্রোল রিসাসিটেশন এবং ড্যামেজ কন্ট্রোল সার্জারি মে বি কনসিডার। তাহলে এই জিনিসটা আমাকে খেয়াল রাখতে হবে। দিস ইজ হিমোরেজ। হ্যাঁ, এইবার এটা দেখেন, এটা খুবই সুন্দর একটা জিনিস, প্র্যাকটিক্যাল গাইডলাইন ফর হিমাটোলজিক্যাল ম্যানেজমেন্ট অফ মেজর হিমোরেজ। তাহলে যদি কখনো মেজর হিমোরেজ হয় সেক্ষেত্রে এই প্রোটোকলটা মেনটেন করতে হবে। 1 নাম্বার হচ্ছে রেকগনাইজ ব্লাড লস এন্ড ট্রিগার মেজর ব্লাড লস প্রোটোকল। যখনই আপনার ব্লাড লস আপনি দেখবেন যে এটা মেজর ব্লাড লস হয়েছে কিনা, সেক্ষেত্রে আপনি একটা ব্লাড লস প্রোটোকল এটা আপনি মানে বুঝতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে টেক বেজ লাইন ব্লাড স্যাম্পল, সাথে সাথে বেজ লাইন ব্লাড স্যাম্পল, ফুল ব্লাড কাউন্ট, তারপরে ক্লটিং স্ক্রিনিং, তারপরে ফিব্রিনোজেন লেভেল, নেয়ার পেশেন্ট হিমোস্ট্যাটিক টেস্টিং। এখানে আরেকটা জিনিস করা যায়, পয়েন্ট অফ কেয়ার টেস্টিং, একটা কথা আছে পয়েন্ট অফ কেয়ার টেস্টিং। পয়েন্ট অফ কেয়ার টেস্টিং হচ্ছে কয়েকটা টেস্ট আছে যেগুলো ইনস্ট্যান্ট করা যায়, যেমন হিমোকিউ আছে, হিমোক্রোন আছে, টিইজি, থ্রোম্বোইলাস্টোগ্রাফ, এই 3টা জিনিস করা যায়। তো মূলত পয়েন্ট অফ কেয়ার টেস্টিং আপনাকে কনসিডারেশনে রাখতে হবে, যেটার মাধ্যমে আমার ব্লাড লসটা জানতে পারি, তারপরে হচ্ছে মানে ক্লটিং ফ্যাক্টর কি কি কোনো লস আছে কিনা সেটা জানতে পারি, এবং হলো সেক্ষেত্রে আমরা কনসিডার অনুযায়ী যা যা দরকার সেটা দিতে পারি। যেমন এফএফপি লাগতে পারে, কারো ব্লাড আরবিসি লাগতে পারে, এই জিনিসগুলো আমরা তখন বুঝতে পারি। ইফ ট্রমা and less than 3 hours from injury give tranexamic acid. খেয়াল করছেন, যদি ট্রমাটা less than 3 hours from injury give tranexamic acid 1 gram bolus over 10 minutes followed by IV infusion 1 gram over 8 hours. IV infusion over 8 hours and FFP RBC in 1:1 ratio. Consider a dose of platelet. Consider tranexamic acid 1 gram bolus in non-traumatic bleeding. এখানে বুঝতে একটু কষ্ট হচ্ছে। 1 নাম্বার হচ্ছে যদি ট্রমাটা less than 3 hours হয় তাহলে আমি ইনস্ট্যান্ট হচ্ছে tranexamic acid 1 gram bolus দিব ওভার 10 মিনিট। এরপরে আমি 1 গ্রাম দিব ওভার 8 আওয়ার। সাথে সাথে আমি কি করব, এফএফপি আরবিসি 1:1 রেশিও, মানে 1 ব্যাগ যদি এফএফপি দেই 1 ব্যাগ দিব হোল ব্লাড সেল আরবিসি দিব, 1 ব্যাগ এফএফপি 1 ব্যাগ আরবিসি, এভাবে করে করে দিব। এগুলো হচ্ছে 1:1 রেশিও। কনসিডার ডোজ অফ প্লাটিলেট, মানে এক্ষেত্রে আমরা এফএফপি দিতে পারি একটা করে আর আরবিসি দিতে পারি একটা, সাথে সাথে আমাকে কনসিডার প্লাটিলেটও দিতে পারি। ঠিক আছে, কনসিডার tranexamic acid 1 গ্রাম bolus in non traumatic ব্লিডিং। যদি মানে শুধুমাত্র নন ট্রমাটিক ব্লিডিং হয় সেক্ষেত্রে আমরা শুধু tranexamic acid 1 গ্রাম bolus দিয়ে রাখতে পারি, এই কথাটা। তবে আমাদের এখানে কয়েকটা সিকোয়েন্স এখানে আছে, যদি লেস দেন 3 আওয়ার্স হয় এটা মনে রাখবেন, tranexamic acid 1 গ্রাম প্লাস দিয়ে দিব, ফলোড বাই 10 মিনিটে দেওয়ার পরে 1 গ্রাম আবার 8 ঘন্টায় দিব ওভার 8 আওয়ার। আর এদিকে এফএফপি এবং আরবিসি 1:1 দিব এবং সাথে প্লাটিলেটও আমরা দিতে পারি। এটা টিম লিডার, এখানে প্রথমেই কিন্তু যে জিনিসটা বলবো যে প্রথমেই কল ফর হেল্প এই শব্দটা কিন্তু আসতে হবে। ট্রমা ম্যানেজমেন্টে ইনিশিয়াল রিসাসিটেশনে কল ফর হেল্প, অ্যাক্টিভেটেড টিম, ঠিক আছে, ট্রমা টিম এটা আছে, অ্যাক্টিভেটেড ট্রমা টিম। তারপরে হচ্ছে অনেক সময় ফল প্রিভেনশন টিম থাকে, যদি কেউ মানে পড়ে যায়, গাছের থেকে পড়ে যায় বা বিল্ডিং থেকে পড়ে যায়, এদের একটা ইন্টারন্যাশনালি টিম আছে, সেই টিমকে অ্যাক্টিভেটেড করা এখানে। তো এই কিছু টিমকে অ্যাক্টিভেটেড করার কথাগুলো আপনাকে লিখতে হবে, কারণ আমাদের দেশে কিন্তু এর অভ্যাস নেই। আমাদের দেশে কিন্তু এগুলোর কোনো অভ্যাস নেই, কিন্তু ইন্টারন্যাশনালি এগুলো আছে। এই জিনিসগুলো আমাদেরকে লিখতে হবে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে। তাহলে আমরা দেখলাম যে ফল প্রিভেনশন টিম আছে, ট্রমা প্রিভেনশন টিম আছে, ট্রমা টিম,
team leader to further cooperate বা coordinate management and nominate number of the team and liaise with transfusion of laboratory। ওই যে বলছিলাম যে এই যে টিম গুলোকে অ্যাক্টিভেট করা, আমার যেহেতু মেজর হিমোরেজ হয়ে গেছে, আমার হচ্ছে ওই ট্রান্সফিউশন টিমকে আমার অ্যাক্টিভেটেড করতে হবে। সেটার মধ্যে থাকে কি কি আমি বলি। সেটার মধ্যে থাকে ল্যাবরেটরি টেকনিশিয়ান, থাকে একজন থার্ড পারসন যিনি হচ্ছে পেশেন্ট পার্টির হয়ে দৌড়াদৌড়ি করে, লিয়াজও করে এই কাজগুলো। তারপরে ইন হসপিটাল কোনো পার্সন থাকে যারা কিন্তু ভেতরের সব কাজগুলো দেখে, যে এই রুগীটার কি কি লাগবে না লাগবে সবকিছু আগায় যোগায় দেওয়া, এই টাইপের। এই ধরনের কিছু টিম আছে যেগুলো আমাদের তাদের সাথে লিয়াজও মেনটেন করে ট্রান্সফিউশন অফ ল্যাবরেটরি। আর একটু মনে হয় শব্দ। ওকে, যেটি বলছিলাম সেটি হচ্ছে টিম লিডার হয়ে আপনি যে কাজগুলো করবেন, ইউজ অফ গ্রুপ ও নেগেটিভ আরবিসি আনটিল গ্রুপ ফাউন্ড। মানে এটা হচ্ছে মূলত যদি মেজর হিমোরেজ হয়, যদি কোনো গ্রুপ না পাওয়া যায় তাহলে ও নেগেটিভ আরবিসি ক্যান গিভ। এটা আপনি একটা কনসিডারেশনে রাখতে পারেন। এখানে ইউজ অফ গ্রুপ স্পেসিফিক ব্লাড আরবিসি অ্যাজ সুন অ্যাজ অ্যাভেলেবল। রিকোয়েস্ট প্রি অ্যাগ্রিড রেশিও অফ দ্য ব্লাড কম্পোনেন্টস, যেমন 4 ইউনিট আরবিসি এবং 4 ইউনিট এফএফপি। ঠিক আছে, কনসিডার ব্লাড ওয়ার্মার, ব্যাস এইটা। ইফ ব্লিডিং কন্টিনিউ, তারপরেও ব্লিডিং আছে, তারপরে আনটিল ল্যাবরেটরি রেজাল্টস আর অ্যাভেলেবল, গিভ এফএফপি এন্ড রেড সেল রেশিও 1:1 দিয়ে যেতে হবে। কনসিডার ক্রায়ো প্রিসিপিটেড টু পুস, ক্রায়ো প্রিসিপিটেডও আমরা এক্ষেত্রে দিতে পারি যেহেতু ব্লিডিং এখনো কন্টিনিউ আছে। when laboratory টেস্ট আর অ্যাভেলেবল, সেক্ষেত্রে দেখেন ল্যাবরেটরি টেস্ট অ্যাভেলেবল হলে আমরা কি দিব, যদি ফার্স্টে এখানে হচ্ছে হিমোগ্লোবিন লেভেল এবং হচ্ছে ইফ হিমোগ্লোবিন ফলিং হিমোগ্লোবিন রেড সেল দিয়ে দিব। এপিটিটি এন্ড পার্শিয়াল প্রথম বিন টাইম মোর দেন 1.5, এফএফপি দিব 15 to 20 ml পার কেজি। ফিব্রিনোজেন লেভেল যদি 1.5 গ্রাম পার লিটারে কমে যায় তাহলে ক্রায়োপ্রিসিপিটেট দিব। প্লাটিলেট যদি কমে যায় তাহলে আমরা প্লাটিলেট দিব। কঠিন কিছু না, এটা কঠিন কিছু না, জাস্ট কন্ডিশন গুলো বর্ণনা করছে। যদি আপনি ল্যাবরেটরি রেজাল্ট হাতে পান তাহলে আপনারা এইভাবে ম্যানেজ করবেন। দিস ইজ দ্য মেজর হিমোরেজ প্রোটোকল। আশা করছি এই জিনিসটা বুঝে যাবেন, যদিও আমি প্রথম বলছি হয়তো আপনাদেরকে বুঝতে একটু কষ্ট হতে পারে, কিন্তু মনোযোগ দিয়ে পড়লে আশা করি এটা বুঝতে পারবেন। তারপরেও যদি না বুঝেন আমি আবার একবার রিপিট করব। হ্যাঁ, এরপরে আসেন আমরা চলে যাই অর্থোপেডিক্স। কিছু এগুলো আমাদের ছিল ট্রমা ম্যানেজমেন্টের একটা বেসিক কোশ্চেন, আরো কিছু আছে সম্ভবত এই জায়গাগুলোতে আছে, আমি আরো কয়েকটা কথা বলবো তারপরে চলে যাব প্রশ্নে। হ্যাঁ, যেটা বলছিলাম যে বোন সিমেন্ট ইমপ্লান্টেশন সিনড্রোম, এটা অর্থোপেডিক্স এর একটা কথা। বোন সিমেন্ট ইমপ্লান্টেশন সিনড্রোম, বোন সিমেন্ট ইমপ্লান্টেশন সিনড্রোম আপনাদের যাদেরকে বলছিলাম যে কোশ্চেন গুলো আমাকে একটু বলবেন, আজকে শেষ হয়ে গেলে কিন্তু কোশ্চেন আলোচনা করবো আমরা, এটাই হচ্ছে মূল বিষয়। মানে ট্রমার কোশ্চেন, ট্রমা এবং অর্থোপেডিক্স এর কি কি কোশ্চেন আছে এগুলো। বোন সিমেন্ট ইমপ্লান্টেশন সিনড্রোম, স্যার এটা আসছে এবার জানুয়ারিতে বোন সিমেন্ট। ওকে ফাইন, এটা চলে আসছে না, আমি কিন্তু কোশ্চেন আজকে দেখিই নেই বুঝছেন, আমি আজকে একটু বাসায় ছিলাম তো, যে কারণে আমি বাসায় বসে লেকচারটা রেডি করছি, জিনিসপত্র ছিল বাসায়, কিন্তু হলো যে ওই সেন্টারে গেলে আমি আবার কোশ্চেন গুলো ছিল আমার টেবিলের উপরে, তো ওই যে ওখান থেকে নিলে জিনিসগুলো দেখতে পারতাম, এই জন্য কোশ্চেন গুলো এখানে আনিনি। তো এই কারণে এটা ইম্পর্টেন্ট টপিক, সেটা এফসিপিএস এমডি এবং ডিপ্লোমা সব লেভেলে এটা আসে। এছাড়াও আমি এই জন্য বলছি যে যদি অন্য কোনো প্রশ্ন থেকে থাকে যেগুলো আমি ভিতরে নিয়ে আসিনি, ইউ ক্যান মেনশন এবং আমরা সেটা আলোচনা করব। Bone cement implantation syndrome is a rare and potentially fatal perioperative complications of cemented bone surgery.
Clinically, it can be begin as transient desaturation and mild hypotension. তাহলে দেখেন, আমি বললাম প্রথম জিনিসটা কি, এটা হচ্ছে একটা রেয়ার কন্ডিশন, ফ্যাটাল কন্ডিশন, পেরি অপারেটিভ কমপ্লিকেশনস, সিমেন্টেড বোন সার্জারি। এটা সহজ কথা হয়ে গেল। ক্লিনিক্যালি এটা কিভাবে বুঝবেন? ট্রানজিয়েন্ট ডিস্যাচুরেশন, স্যাচুরেশন কমে যাবে, মাইল্ড হাইপোটেনশন। ইট ইন ইটস মোর সিভিয়ার প্রেজেন্টেশন, এরপরে যদি বেশি হয়, BCIS ক্যান কজ এ সিরিয়াস কার্ডিয়াক ডিসরিথমিয়া এবং কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। ইন সিমেন্টেড হেমিআর্থ্রোপ্লাস্টি অফ ফিমোরাল নেক ফ্র্যাকচার বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে থাকে। বোন সিমেন্ট ইমপ্লান্টেশন সিনড্রোম মে ক্যারি আপ টু 16-fold ইনক্রিজ ইন 30 days পোস্ট অপারেটিভ মর্টালিটি। তার মানে আমি এটা সিভিয়ারিটিও কিন্তু বুঝিয়ে দিলাম। 16-fold ইনক্রিজ মানে 30 দিনের মধ্যে 16 গুণ বেশি মৃত্যুর হার বেড়ে যায় যদি এরকম কোনো এভিডেন্স হয়ে থাকে। The etiology and pathophysiology of the bone cement implantation syndrome are not fully established. However, results of studies and clinical reports are concerned, citing right ventricular failure secondary to increased pulmonary artery pressure as the cause of systemic hypotension and sudden cardiac arrest. এটা আমি বলি, যখনই বোন সিমেন্টের কোনো পার্ট যে মানে এম্বোলাইজেশন হয়, তখন এটা পালমোনারি সার্কুলেশনে আটকে যায়। পালমোনারি সার্কুলেশনে ক্লোজ হয়ে গেলে বা আটকে গেলে সেটা কিন্তু পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স বাড়ায় দেয় এবং যেটা ইনডাইরেক্টলি রাইট হার্টের উপরে প্রেসার ফলে, যে কারণে রাইট হার্ট থেকেই তো ব্লাডটা পালমোনারিতে যায়। যখনই ওখানে মানে রেজিস্ট্যান্স হয় তখন যেতে পারে না, তখন আলটিমেটলি প্রেসারটা রাইট হার্টের উপরে পড়ে। তো রাইট হার্টের উপরে পড়লে সেখানে আপনার হচ্ছে কজ সিস্টেমিক হাইপোটেনশন হয়। রাইট হার্টে ব্লাড যেতে পারছে না, ওদিকে সিস্টেম মনে করতেছে যে আমার হলো যে লেফট হার্ট মনে করতেছে ব্লাড আসতেছে না, তাড়াতাড়ি পাম্প করো, আরো তাড়াতাড়ি আমার হার্টের গতি বাড়ায়, কিন্তু পাম্প করতেছে কিন্তু ব্লাড নাই, কারণ ব্লাড তো অ্যাডিকুয়েট আসতে পারতেছে না, পালমোনারি রেজিস্ট্যান্স আছে, সেখান থেকে আসতে পারছে না। দিস ইজ দ্য ফ্যাক্ট এবং কজেস হাইপোটেনশন এবং সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে সেসব ক্ষেত্রে। দিস ইজ দ্য বোন সিমেন্ট ইমপ্লান্টেশন সিনড্রোম। এখন প্রশ্ন হচ্ছে, what are the steps that can prevent or minimize the effect of bone cement implantation syndrome? তাহলে কি করতে পারি? Avoid use of cement where just surgically appropriate or where patient's physiological status dictated. তার মানে যেখানে যদি পেশেন্টের অবস্থা খারাপ থাকে, ফিজিক্যাল স্ট্যাটাস খারাপ থাকে, তাহলে আমরা বলবো যে অ্যাভয়েড সিমেন্ট। কমিউনিকেশন pre-operative assignment assignation of role in the event of bone cement implantation syndrome, surgeon to inform anesthetist before applying cement. তার মানে কমিউনিকেশন, সহজ কথা, সার্জনের সাথে একটা কমিউনিকেশন লাগবে প্রি অপারেটিভলি, যে আমি ভাই বোন সিমেন্ট ইউজ করব, আপনি ঝামেলা হয় কিনা দেখেন। আবার যখন বোন সিমেন্ট ইমপ্লান্টেশন করা হবে, দেয়া হবে, তখনও সার্জন বলবে অ্যানাস্থেটিস্টকে যে ভাই আমি দিচ্ছি, আপনি একটু কোনো কিছু থাকলে আপনার করে রাখেন। সার্জিক্যাল ম্যানেজমেন্ট, ওয়াশ এন্ড ড্রাই ফিমোরাল ক্যানেল, ওয়াশ এন্ড ড্রাই ফিমোরাল ক্যানেল, অ্যাপ্লাই সিমেন্ট ইন retrograde fashion, using cement gun with a suction catheter and intramedullary plug in femoral shaft. তারপরে অ্যাভয়েড ভিগোরাস প্রেসারাইজেশন অফ দ্য সিমেন্ট ইন এ রিস্ক প্যাশেন্ট। তার মানে এখানে সার্জিক্যাল ম্যানেজমেন্টে আমরা যেটা করতে পারি, এখানে প্রথম কথা হচ্ছে অ্যাভয়েড করব, তারপরে কমিউনিকেশন করলাম, ভালো কথা, প্রি অপারেটিভ কমিউনিকেশন আমার সার্জনের সময় অপারেশনের সাথে, আবার সার্জনের সাথে। এবার সার্জিক্যালের ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, ড্রাই ফিমোরাল ক্যানেল, ওয়াশ এন্ড ড্রাই ফিমোরাল, অ্যাপ্লাই সিমেন্ট রেট্রোগ্রেড ফ্যাশন দিব, মানে উল্টা দিক থেকে দেওয়ার কথা বলছে, মানে ফরওয়ার্ড না, রেট্রোগ্রেড ফ্যাশন। আচ্ছা, তারপরে হলো ভিগোরাস প্রেসারাইজেশন করা যাবে না এবং গান ব্যবহার করা যেতে পারে, যে সিমেন্ট ইমপ্লান্টেশন গান, এটা ব্যবহার করা, সিমেন্ট গান, এটা দিয়ে ব্যবহার করা যেতে পারে। অ্যানাস্থেটিক ম্যানেজমেন্ট, এনশিওর অ্যাডিকুয়েট রিসাসিটেশন এন্ড প্রি and intraoperatively aim for blood pressure within 20% of the pre-induction value.
তাহলে ব্লাড প্রেশারটা ঠিক রাখতে হবে, মনিটর এবং কার্ডিও রেসপিরেটরি কম্প্রোমাইজ ব্লাড প্রেশার এন্ড ইটিসিও2 মনিটর করতে হবে। কারণ আমাদের প্রথমেই হচ্ছে স্যাচুরেশন কমে যায় এবং হাইপোটেনশন হয়, তাহলে মনিটরিং আপনি ধরা পড়বে ইটিসিও2 কমে যাচ্ছে কিনা বা স্যাচুরেশন কমে যাচ্ছে কিনা, ইভেন আমার হচ্ছে ব্লাড প্রেশার কমে যাচ্ছে কিনা। প্রিপেয়ার বেজোপ্রেসর, যদি এরকম হয় কোলাপস হয় তাহলে আমাদের বেজোপ্রেসর লাগবে। তাহলে বিসিআইএস কিভাবে প্রিভেন্ট করব সেটা আছে, আর বিসিআইএস টা কি সেটাও আমি দিয়ে দিলাম। এছাড়া কি আর কোনো প্রশ্ন আসছে বিসিআইএস নিয়ে? আসছে নাই? শর্ট নোট টাইপের আসছে স্যার। শর্ট নোট, তাহলে শর্ট নোট আসলে এটাই যথেষ্ট। হ্যাঁ, শর্ট নোটে এতখানি কি লেখা কঠিন হয়ে যাবে? আপনি শুধু এখানে লিখবেন কয়েকটা জিনিস, একটা হচ্ছে প্রি অপারেটিভলি আপনি কি কি করবেন, মানে প্রিপারেশন কিভাবে নেবেন, কমিউনিকেশন করবেন অপারেটিভ, সার্জিক্যালে যখন সার্জারি হবে তখন আপনি কিভাবে করবেন, অ্যানাস্থেটিক ম্যানেজমেন্ট আপনি কিভাবে করবেন। চমৎকার একটা অ্যান্সার হবে এটা, বোন সিমেন্টের জন্য এটা খুবই চমৎকার একটা অ্যান্সার, সুতরাং আমি বলবো যে এটা খুবই ভালো হবে। আরো আছে কোয়েশ্চেন, আমি আরো এখানে দিয়ে দিছি। এখানে হচ্ছে ডিসক্রাইব দ্য ইম্পর্টেন্ট ফিচার্স অফ দ্য ইন্ট্রাঅপারেটিভ অ্যানাস্থেটিক ম্যানেজমেন্ট ফর দিস কেসেস, রিস্ক অফ বিআইসি। এটা হচ্ছে অর্থোপেডিক অপারেশন, অর্থোপেডিক এনি অপারেশন কি কি রিস্ক আছে সেই জিনিসগুলো। অর্থোপেডিক্স এর ক্ষেত্রে আপনি অ্যাসেসমেন্ট যদি বলে অ্যানাস্থেটিক অ্যাসেসমেন্ট, সেক্ষেত্রে আপনি যে জিনিস প্রি অপারেটিভ অ্যাসেসমেন্টে যে জিনিসগুলো নিয়ে আসবেন সেখানে আপনি খেয়াল করতে হবে যে রিস্ক অফ বিআইসিএস, এটা আপনার প্রিয়। এখানে আমি একটা কথা বলি, আপনারা প্রি অপারেটিভ অ্যাসেসমেন্টে শুধু খালি ওই প্রি অপারেটিভ এক্সামিনেশন, হিস্ট্রি, ইনভেস্টিগেশন এগুলো লিখলে কিন্তু হবে না। আপনি প্রি অপারেটিভে যদি অ্যাসেসমেন্টে একটা পেশেন্টের বিসিআইএস হতে পারে এইটা যদি আপনি না করেন, তাহলে আপনি কিভাবে রিসাসিটেটিভ ইনস্ট্রুমেন্ট রাখবেন? আপনি ইম্পসিবল, এটা সম্ভবই না। এই জন্য প্রি অপারেটিভ অ্যাসেসমেন্টে সবকিছু আসতে হবে। এই জন্য দেখেন অর্থোপেডিক্সের যে কোনো অপারেশনে, যে বিশেষ করে লং বোনের অপারেশনে, মানে বিশেষ করে ফিমার বা আদার বড় কোনো অপারেশন হলে, প্রোস্থেসিসের অপারেশন হলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে রিস্ক অফ বিসিআইএস। পোস্ট অপারেটিভ ডেলিরিয়াম হতে পারে, কারণ ওই যে মানে আপনার এই ফ্র্যাগমেন্ট গুলো এম্বোলাইজেশন হয়ে ডেলিরিয়াম হতে পারে, ডিপ ভেইন থ্রম্বোসিস হতে পারে, ব্লাড লস হতে পারে। ব্লাড লস হতে পারে, আপনি কি করবেন? টর্নিকেট দেয়ার রিজিওনাল ব্লক কনসিডার করেন, নিউরোঅ্যাক্সিয়াল টেকনিক, টর্নিকেট আছে, তারপর সেল স্যালভেজ টেকনিক, খেয়াল করেন সবগুলো কিন্তু এখানে আছে। আপনি দেখেন যদি অ্যাসেসমেন্টে এই কথাগুলো লেখেন অ্যান্সার কিন্তু চমৎকার হবে। কারণ আপনি খালি বলতেছেন যে ব্লাড লস শুড বি কনসিডার অর অ্যাড্রেস অ্যাপ্রোপ্রিয়েটলি, কি করব? সেল স্যালভেজ করা যেতে পারে, নিউরোঅ্যাক্সিয়াল টেকনিক, রিজিওনাল ব্লক দিব, কনসিডার ট্যানেক্সামিক অ্যাসিড, প্রি অপারেটিভলি করা যায়, ইনভেসিভ মনিটরিং আমি করলে সেটা কিন্তু ধরা পড়ে যাবে। ঠিক আছে, তারপরে হচ্ছে ডিপ ভেইন থ্রম্বোসিস, যেমন আপনার কিছু কিছু পেশেন্টের রিস্ক থাকে, যেমন এলডারলি, তারপরে অনেক হেভি ওয়েট পারসন, তারপরে লোয়ার লিম সার্জারি, অর্থোপেডিক সার্জারি, প্রলং ডিউরেশন সার্জারি, মেকানিক্যাল, তারপরে যদি প্রোফাইল্যাক্সিস, কেউ কেউ ওষুধ খেয়ে থাকে, প্রোফাইল্যাক্সিস কোনো ওষুধ খাচ্ছে, সেই সব ক্ষেত্রে আমাদের এটা হতে পারে। তারপরে হচ্ছে আমরা দেখবো যে ফার্দার রিস্ক অফ জয়েন্ট ইনফেকশন, যেমন অ্যান্টিবায়োটিক প্রোফাইল্যাক্সিস লাগতে পারে, সেক্ষেত্রে আমাদের দিতে হবে। মেইনটেইন নর্মোথার্মিয়া, তারপরে পেশেন্ট পজিশনিং, আর্লি পেশেন্ট এন্ড প্রলং সার্জারি, এখানে এমন একটা পজিশন করে রাখলেন এখানে আপনি নার্ভ ইনজুরি হয়ে বসে আছে এবং চোখে প্যাড লাগতে পারে, সাপোর্ট লাগতে পারে, সেটা আপনার খেয়াল রাখতে হবে। তারপরে রিস্ক অফ রেনাল ডিসফাংশন, যে বললাম না যে বোন সিমেন্ট ইমপ্লান্টেশন সিনড্রোমে যদি হয় তাহলে এম্বোলাইজেশন হয়ে সিমেন্ট এম্বোলাইজেশন অথবা একটা ফ্যাট এম্বোলাইজেশন হয়ে রেনাল আর্টারি দিয়ে আটকে আছে, তখন আপনি দেখো রেনাল ডিসফাংশন হয়ে গেছে। এটা আপনাকে আউটপুট দিয়ে মেনটেন করতে হবে যে সবকিছু ঠিক আছে কিনা। ডিউরেশন অফ দ্য সার্জারি একটা বড় ইম্পর্টেন্ট, সাধারণত স্পাইনের অপারেশন বা স্টেবিলাইজেশন টাইপের অপারেশন অনেকক্ষণ ধরে হয়, সেক্ষেত্রে এই সব কিছু ব্লাড লস বা আদার সবকিছু কিন্তু চলে আসবে। প্রলং সার্জারিতে অল্প অল্প করে ব্লাড লস হলেও কিন্তু অনেক বেশি ব্লাড লস হয়ে যায়। অনেক সময় রিজিওনাল অ্যানেস্থেসিয়া দিলে আপনি করলেন কিন্তু অপারেশন হবে 8 ঘন্টার, তাহলে আপনি রিজিওনাল অ্যানেস্থেসিয়া দিয়ে তো কোনো লাভ নাই, সেক্ষেত্রে কম্বাইন্ড হচ্ছে জেনারেল অ্যানেস্থেসিয়া এবং রিজিওনাল অ্যানেস্থেসিয়া লাগতে পারে। তারপরে রিস্ক ফ্যাক্টর ফর বোন সিমেন্ট ইনজুরি, যেমন এই যে দেখেন ইনক্রিজ এজ, সিগনিফিক্যান্ট কার্ডিওপালমোনারি ডিজিজ, তারপরে ডায়ুরেটিক ট্রিটমেন্ট এবং হচ্ছে মেল জেন্ডার, এগুলো হচ্ছে রিস্ক। তাহলে আমরা দেখলাম রিস্কও হচ্ছে বোন সিমেন্টের ক্ষেত্রে রিস্কের ফ্যাক্টর গুলো আমরা দেখিয়ে দিলাম।
তাহলে এনি অর্থোপেডিক অপারেশন যদি আপনাদের কখনো দেয়, বিশেষ করে ফ্র্যাকচার ফিমার, তারপরে হচ্ছে হিপ প্রস্থেসিস অথবা পিএলআইডি অপারেশন, এইসব ক্ষেত্রে আপনার এই যে অ্যাসেসমেন্ট গুলো আপনি করে রাখতে হবে। এই জিনিসগুলো অ্যাসেসমেন্ট করে রাখলে আপনার জন্য অ্যান্সার দিতে সহজ হবে। এরপরে আসি টর্নিকেট। এইটা আমাদের অর্থোপেডিক্স এর খুবই একটা কমন ইস্যু, এবং টর্নিকেট দিয়ে কিন্তু অনেক সময় শর্ট নোট থাকে। টর্নিকেট ইজ দ্য এইমটা কি, টর্নিকেটের এইমটা কি? এটা কিন্তু এফআরসি কোশ্চেনের একটা বই থেকে কোশ্চেন গুলো নেওয়া হয়েছে, এরকম দুইটা পাতায় আছে মনে হয়। টর্নিকেট হলো টর্নিকেট হচ্ছে এক নম্বর হচ্ছে যে কনসিকুয়েন্সেস অফ ইসকিমিক রিপারফিউশন ইনজুরি শুড নট বি আন্ডারএস্টিমেট। এখানে এইমসটা আমাদের মেইন জিনিসটা, এখানে আপনার জানার অত বেশি দরকার নাই। আমি যেটা মনে করি টর্নিকেটের সময় আমাদের মেইন খেয়াল রাখতে হবে যে টর্নিকেট এমন ভাবে দেয়া হলো যে রিপারফিউশন ইনজুরি হচ্ছে, ইসকিমিক রিপারফিউশন ইনজুরি, দ্যাট ইজ ভেরি ড্যামেজিং। এটা আমাদের করা যাবে না। এখন টর্নিকেটের সিস্টেমিক ইফেক্ট কি এটা আপনি জানেন, এবং কখন আপনি কন্ট্রাইন্ডিকেশন, টর্নিকেট কখন দিবেন না, এটা আপনাকে জানতে হবে। তাহলে সিস্টেমিক ইফেক্ট কি? একটা হচ্ছে পোস্ট ইনফ্লেশন, ইনক্রিজ সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স। ঠিক আছে, তাহলে আমি দেখলাম যে পোস্ট ইনফ্লেশন করে ফেলছেন, হাতে টর্নিকেট দিয়ে দিয়েছেন, তখন দেখলেন যে সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্সটা বেশি, ইনক্রিজ সার্কুলেটরি ভলিউম এবং ইনক্রিজ সিভিপি। তার মানে হচ্ছে এই জিনিসটা কি বলি আমি, এক নাম্বার হচ্ছে এই প্রথম কথা হচ্ছে আপনি হাতে যখন একটা টর্নিকেট দিলেন, তখন এই শোল্ডারে আর্মে একটা টর্নিকেট দিছেন, সাথে সাথে কিন্তু পায়ের সব ব্লাড যাওয়া বন্ধ, আবার এদিকে আপনি ব্লাড গুলো আস্তে আস্তে মার্ক করে নিয়ে নিছেন, নিয়ে এখানে বন্ধ করে দিলেন, তাহলে প্রেসার রেজিস্ট্যান্স বাড়াই দিলেন না, সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স বেড়ে গেল। যেখানে আপনি প্রেসার দিলেন তারপরে তো বন্ধ, প্রেসার এমন দিছেন যে এটা নিচে আর যাচ্ছে না, ব্লাড আসতেছেও না। তাহলে এখান থেকে আমাদের যে আউটপুটটা হইতো, হাতের থেকে যে ভেনাস ড্রেনেজের যে আউটপুটটা হইতো, সেটা কিন্তু হার্টে যেতে পারছে না। দিস ইজ কল হচ্ছে না, আরেকটা জিনিস আছে এখানে হচ্ছে সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স যেহেতু আছে, এখানে হার্ট থেকে যে ব্লাডটা আপনার এখানে যাবে সেটা কিন্তু যেতে পারছে না, তাহলে এটা কি আবার হার্টে ফেরত যাচ্ছে। তাইলে ইনক্রিজ সার্কুলেটরি ব্লাড ভলিউম, ইনক্রিজ সিভিপি, তার মানে এটা কিন্তু আবার রাইট হার্টে ফেরত যাচ্ছে, রাইট হার্টে কিন্তু একটা লোড বাড়িয়ে দিচ্ছে, তাহলে ইনিশিয়াল বিপিটা ইনক্রিজ করছে। স্লোয়ার গ্রাজুয়াল ইনক্রিজ ইন বিপি ওভার টাইম, প্রবাবলি সেকেন্ড ডিগ্রি টু টর্নিকেট পেইন। এই কথাটা হচ্ছে স্লোয়ার গ্রাজুয়াল ইনক্রিজ ইন বিপি ওভার টাইম, প্রবাবলি সেকেন্ড ডিগ্রি টু টর্নিকেট পেইন। এইটা হচ্ছে টর্নিকেট পেইনেও কিন্তু আবার একটা বিপি বাড়ে, এইটার কথা বলছে যে যখনই আপনার এক নাম্বার হচ্ছে সিস্টেমিক ইফেক্টের পোস্ট ইনফ্লেশন ইফেক্ট, পোস্ট ডিফ্লেশন ইফেক্ট, দুইটা আছে কিন্তু। এক নাম্বার হচ্ছে যখনই আপনি টর্নিকেটটা ফুলাইলেন তখন কিছু ইফেক্ট হয়, আরেকটা হচ্ছে যখন আপনি ফুলানোটা ছেড়ে দিলেন তখন কিছু ইফেক্ট হয়। তাহলে যখন ফুলাইলেন তখন প্রথম ইফেক্টটা হচ্ছে ব্লাড তো যাইতে পারতেছে না, তাহলে ওই ব্লাডটাই আবার হার্টে ফেরত যাচ্ছে, রাইট হার্টের সিভিবি, সেন্ট্রাল ভেনাস প্রেসার বেড়ে যাচ্ছে, রাইট হার্টের প্রেসারটাই কিন্তু সেন্ট্রাল ভেনাস প্রেসার। আমাদের যে ব্লাডটা প্রথম রাইট হার্টে আসে দ্যাট ইজ কল সেন্ট্রাল ভেনাস প্রেসার। তাহলে রাইট একটা হার্টের থেকে যেতে পারছে না, তার মানে হার্টের থেকে আবার ফেরত আসে, আবার হার্টে আসতেছে, তার মানে এটা আমাদের সিভিবিটা বাড়িয়ে দিল কিছুটা। তারপরে আরেকটা জিনিস, কিছুক্ষণ পরে যখন টর্নিকেট পেইন হয়, ইট কজেস অ্যান সিম্প্যাথেটিক স্টিমুলেশন দ্যাট অলসো ইনক্রিজেস বিপি, গ্রাজুয়াল ইনক্রিজেস বিপি। তার মানে সেটাও কিন্তু আমাদের টর্নিকেট পেইনের কারণে বিপি বেড়ে যাচ্ছে, কারণ ওই যে বললাম যে টর্নিকেট পেইন হলে সিম্প্যাথেটিক স্টিমুলেশন বেড়ে যায়, তখন আমাদের বিপিটা বেড়ে যাচ্ছে। ইনডিউসড হাইপার কগুলেবল স্টেট ডিউ টু ক্যাটেকুলামিন ইনডিউসড প্ল্যাটিলেট অ্যাগ্রিগেশন। তারপরে তার মানে হচ্ছে যখনই আমাদের ইনফ্লেশন করে ফেলি তখন আমাদের ক্যাটেকুলামিন ইনডিউসড প্ল্যাটিলেট অ্যাগ্রিগেশন,
বললাম যে সিম্প্যাথেটিক স্টিমুলেশন হলে ক্যাটেকোলামিন বেড়ে যায়, ক্যাটেকোলামিন আবার প্লাটিলেটকে অ্যাগ্রিগেশন করে, দেয়ার মে কজেস হচ্ছে হাইপার কোয়াগুলেবল স্টেট। স্লো ইনক্রিজ ইন কোর বডি টেম্পারেচার বিকজ দ্য ল্যাক অফ হিট ট্রান্সফার ইন লিম্ব। তাহলে আমরা দেখলাম যে এই হাত দিয়ে, যেই হাতে টনিকেট দেওয়া হচ্ছে অথবা যেই পায়ে টনিকেট দেওয়া হচ্ছে, সেখান দিয়ে কিন্তু হিট এক্সচেঞ্জটা হচ্ছে না। তাহলে তার আপনার আমার বডি টেম্পারেচারটা একটু বেড়ে যেতে পারে। দিস ইজ দ্য ফ্যাক্ট। তাহলে আমি দেখেন কয়টা কথা, ফোলানোর পরে কয়টা কথা এবং ফোলানোর আগে কয়টা কথা। তাহলে ফোলানোর পরে যে জিনিসটা আর ফোলানোটা ছেড়ে দিলে একটা কয়েকটা এভিডেন্স আছে, সেই জিনিসগুলো আমরা এখানে আলোচনা করছি। তো যদি ফোলানোর পরে যেটা হয় যে পেরিফেরাল রেজিস্ট্যান্স হয়ে গেল, বন্ধ হয়ে গেল, ব্লাডটা আবার সার্কুলেশনে ফিরে গেল, সিবিবিটা বেড়ে গেল এবং ভিভি বেড়ে গেল। সেকেন্ডারি যদি আপনার টনিকেট পেইন হয়, কিছুক্ষণ পরে সিম্প্যাথেটিক স্টিমুলেশন হয়ে আবার ব্লাডটা প্রেশারটা বেড়ে গেল। তারপরে হচ্ছে যখনই সিম্প্যাথেটিক স্টিমুলেশন হলো, ক্যাটেকুলামিন রিলিজ হলো, ক্যাটেকুলামিন ইনডিউসড প্লাটিলেট অ্যাগ্রিগেশন হলো, সেটা একটা কোয়াগুলেশন ক্যাসকেড করতে পারে। এরপরে হচ্ছে যখনই দেখলাম যে আমার একটা বড় বডির একটা বড় অংশ হাত অথবা পায়ের টেম্পারেচার রেগুলেশনে অংশগ্রহণ নিচ্ছে না, দ্যাট মিন্স ওইখানে টেম্পারেচার মেইনটেইন হচ্ছে না, কিছুটা টেম্পারেচার আমার শরীরে বেড়ে যেতে পারে। এবার আসেন ডিপ্রেশনে কি হয়। ডিপ্রেশনে একবারে ব্লাড তো আগে যায় না, এখন তো পুরো শুরুতেই চলে গেল, একটা রাশ অ্যামাউন্ট অফ ব্লাড চলে গেল। আগে যেমন অ্যাডজাস্ট হয়ে গেছিল, এখন হঠাৎ করে রাশ অ্যামাউন্ট অফ ব্লাড হাতে বা পায়ে চলে গেল, তখন সিবিবিটা কমে গেল। ঠিক আছে, ইনক্রিজ ইটিসিও2। এখন বলেন যে যেই জায়গাটা টনিকেট দেয়া ছিল সেখানে তো হিউজ কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে, আসতে পারে না। যখনই ব্লাড ছেড়ে দিলাম তখন একটা হিউজ অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড যোগ হয়ে গেল এবং সেটা কিন্তু ইটিসিও2 বাড়িয়ে দিল। ঠিক আছে, ইনক্রিজ ইটিসিও2 ডিউ টু মিক্সিং ভেনাস অক্সিজেন ইন কার্ডিয়াক আউটপুট। ইটিসিও2 ইনক্রিজ সেরিব্রাল ব্লাড ফ্লো। এই যে ইটিসিও2 যখন বেড়ে যায় তখন কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে সেরিব্রাল ব্লাড ফ্লোটাও বাড়ে এবং আইসিপিটা তখন বেড়ে যেতে পারে। আচ্ছা, তারপরে ওই যে বললাম যে প্রথমে তো টেম্পারেচার একটা বেশি ছিল, এরপর হঠাৎ করে ওই জায়গাগুলোতে বডিতে চলে গেল, মানে একটা রাশ অ্যামাউন্ট অফ ব্লাড, ডিক্রিজ বডি টেম্পারেচার, ওই মেকানিজম একই কথা। ওই জায়গাতে বেশি টেম্পারেচার এক্সচেঞ্জ করতে যায় আমাদের ওই অংশটা টেম্পারেচার একটু কমে যেতে পারে। মেটাবলিক চেঞ্জ, মেটাবলিক চেঞ্জ হচ্ছে সিরাম প্লাজমা পটাশিয়াম ল্যাকটেট এগুলো বেড়ে যায় এবং পিএইচটা তখন কমে যায়। যেহেতু অ্যাসিডিক এনভায়রনমেন্ট হয়ে যায় তখন পিএইচটা কমে যায়। দিস আর দা টর্নিকেট ইফেক্ট। তাহলে আমি বলেছি একটা হচ্ছে পোস্ট ইনফ্লেশন। কারো কোনো প্রশ্ন? টর্নিকেট ইনফ্লেশনের পরে এবং টর্নিকেট ডিফ্লেশনের পরে দুইটা জিনিস কিন্তু বলেছি, এটা খুবই খেয়াল রাখেন। কন্ট্রা ইন্ডিকেশন, কখন টর্নিকেট দিবেন না। টর্নিকেট কিন্তু শর্ট নোটে আসে, প্রশ্নেও আসতে পারে। অ্যাবসুলেট, যেমন হচ্ছে এভি ফিস্টুলা, সিভিয়ার পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, previous vascular surgery to limb, evidence of the bone fracture and thrombosis at the proposed tourniquet site. তারপর হচ্ছে রিলেটিভ সিকেল সেল ডিজিজ যদি থাকে সেক্ষেত্রে আমরা দিব না। হিস্ট্রি অফ থ্রোম্বোএম্বোলিক ডিজিজ থাকে, স্কিন গ্রাফট যেখানে হচ্ছে সেখানে দিব না। লোকালাইজ যদি ইনফেকশন থাকে, লিম্ফেডিমা থাকে সেক্ষেত্রে আমরা দিব না। অথবা ব্রেস্ট ক্যান্সার, অ্যাক্সিলারি ক্লিয়ারেন্স অথবা আপনার রেডিওথেরাপি পেয়েছে, সেই সকল ক্ষেত্রে আমরা দেব না। লোকাল কমপ্লিকেশন, ড্যামেজ টু স্কিন যদি থাকে, ফ্রিকশন ইফ টর্নিকেট অ্যাপ্লাই ইনকারেক্টলি, অনেক সময় ইনকারেক্টলি হওয়ার কারণে ইনজুরি হতে পারে। কেমিক্যাল বার্ন, লিক অফ দ্য অ্যালকোহল, স্কিন প্রিপারেশন এগুলো করার সময় অনেক সময় কেমিক্যাল বার্ন হতে পারে। তাহলে আমরা কোনটা ইন্ডিকেশন দেখেছি, একটা হচ্ছে এভি ফিস্টুলা, সিভিয়ার পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ এবং ভাস্কুলার সার্জারি টু লিভ যদি থাকে সেটা করা যাবে না। এভিডেন্স অফ দ্য বোন ফ্র্যাকচার যদি থাকে সেটা আমরা করব না। রিলেটিভের মধ্যে অনেকগুলো আছে, সিকেল সেল ডিজিজ, হিস্ট্রি অফ থ্রোম্বোএম্বোলিজম, স্কিন গ্রাফট, লোকাল ইনফেকশন, লিম্ফিডিমা, রেডিওথেরাপি এগুলো। এখানে কমপ্লিকেশনস গুলো দেয়া আছে, কমপ্লিকেশনস গুলো লোকাল কমপ্লিকেশনস। এখানে হঠাৎ দ্য কমপ্লিকেশনস মে অফার টুনিকেট দেওয়ার কারণে ড্যামেজ টু স্কিন হতে পারে, স্কিন ড্যামেজ হতে পারে অনেক প্রেসার দিলে, কেমিক্যাল বার্ন হতে পারে যদি অ্যালকোহল বা ওরকম কিছু যায় পরে ওইখানে অনেকক্ষণ ধরে থাকে। ড্যামেজ টু মাসেল, সোয়েলিং, ইডিমা এবং হাইপারিমিয়া হয়, রেয়ারলি র‍্যাবডোমায়োলাইসিস, এগুলো অনেক সময় হয়, দীর্ঘ সময় রাখলে অনেক সময় হয়। ড্যামেজ টু ভেসেল, এটাও হতে পারে। ড্যামেজ টু নার্ভ, শেষ। এখানে তেমন কিছু নাই। ড্যামেজ টু ভেসেল, মাসেল এবং মানে নার্ভ, এই তিনটা জিনিস হতে পারে এবং লোকাল ইনজুরি হতে পারে। এই কথাগুলোই বলছে, এখানে নতুন কোনো তেমন কিছু নাই।
এরপরে আপনি আসেন যে আমরা আসলে কি কি প্রশ্ন আছে, আমরা বলেছিলাম কোনো প্রশ্ন আছে কিনা দেখেন তো, কারো কোনো প্রশ্ন আছে? আজকে প্রশ্ন আলোচনা করব, বলেন কি কি প্রশ্ন আছে? ট্রমা থেকে আলোচনা হয় না এরকম কি কি প্রশ্ন আছে? ওই আপনারা করতে পারেন, আনমিউট করে কথা বলতে পারেন। এনিবডি আনমিউট করে কথা বলতে চান কেউ? স্যার একটা কোশ্চেন আসছিল হচ্ছে অর্থোপেডিক্স থেকে ফ্যাট ফ্যাট ছিল এম্বোলিজম। এরকম 60 ইয়ার্স Fat ওল্ড embolism মেল আসছিল। প্রেজেন্ট ফ্যাট এম্বোলিজম, জি স্যার। Fracture of the right femur operated for ORIF and suddenly develop confusion, restlessness, respiratory distress. Examination reveals patchy uh, found on chest and upper extremity axilla. হুম, তাহলে এই পেশেন্টটা কিভাবে ইভালুয়েট করব? What is your diagnosis? Give point favor of diagnosis. How will you manage? এবং এটার সাথেই আসছিল স্যার যে আপনার বোন সিমেন্ট ইমপ্লান্টেশন সিনড্রোমটা। আচ্ছা। What are the strategy would you take to minimize the effect of bone cement? মানে বোন সিমেন্ট থেকে দুইটা কোশ্চেন আসছে, আর স্যার এই ক্লিনিক্যাল রিলেটেড তিনটা কোশ্চেন, কিভাবে ইভালুয়েট করব, ডায়াগনোসিস কি, ফেভারে পয়েন্ট কি, এবং কিভাবে ম্যানেজমেন্ট করব, অর্থাৎ ফ্যাট এম্বলিজমটা স্যার। সুন্দর প্রশ্ন। এখানে কিন্তু আমরা মানে ওই যে এটা কিন্তু বলেই ফেলছি, এটা কিন্তু আমরা বলে ফেললাম যে হচ্ছে যে কিভাবে এটা প্রিভেন্ট করব, বলা হয়ে গেছে না? তিনটা, একটা হচ্ছে প্রি অপারেটিভলি আমরা ডিসকাশন করব, সার্জনের সাথে কমিউনিকেট করব যে এটা ইউজ করার সতর্কতা, অপারেশনের সময় একটা করব, এবং অ্যানাস্থেটিক ম্যানেজমেন্ট একটা করব, ঠিক আছে না? এগুলো কিন্তু আমরা আলোচনা করে দিলাম, এগুলো খুবই সুন্দর ম্যানেজমেন্ট আছে, এর চেয়ে ভালো ম্যানেজমেন্ট সম্ভব না। তাহলে এটা চলে গেল। এরপরে আপনার প্রথম যে ফিচারটা দিয়েছে সেটা হচ্ছে মেবি বোন সিমেন্টের কথা কি আগেই বলা ছিল নাকি না, ওখানে কি অপারেশনের কথা বলা ছিল? স্যার বোন সিমেন্টের কথা বলা ছিল না, এটা ওপেন রিডাকশন এন্ড ইন্টারনাল ফিক্সেশন রিডাকশন এন্ড ইন্টারনাল সিনড্রোমটা ফিক্সেশন। দেখে মনে হচ্ছে ফ্যাট এম্বলিজম হয়েছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে ফ্যাট এম্বোলিজমের জন্য ফিচার কিন্তু এইটাই, মানে ফিচার তো আমি দেখাচ্ছি, ফিচার কিন্তু এগুলোই আসবে, ফিচার আসবে এগুলোই। হ্যাঁ, ম্যানেজমেন্ট বললে কি আমরা ওই যে সব ধরনের ম্যানেজমেন্ট বলবো নাকি অ্যানেস্থেটিক ম্যানেজমেন্ট শুধু বলবো? না, এখানে প্রশ্নের অবস্থান অনুযায়ী আপনাদেরকে বলতে হবে, প্রশ্নের অবস্থা অনুযায়ী আপনাদেরকে বলতে হবে যে আসলে আমরা কি বলবো। আমি বলতেছি, হ্যাঁ, আমি এটা দেখাই দিচ্ছি কি হবে। আমার স্ক্রিন শেয়ার হচ্ছে কিনা দেখেন তো, হচ্ছে? স্ক্রিন শেয়ার হয়েছে? হ্যাঁ হচ্ছে ভাইয়া, হচ্ছে হচ্ছে হচ্ছে। ওকে ফাইন। তাহলে আমরা যেটা দেখাবো, স্লাইড গুলো যাচ্ছে না। এই যে এই স্লাইডটা খেয়াল করেন, এখানে কিন্তু আপনি যে ফিচার গুলো বলা আছে এগুলো কিন্তু অ্যাকচুয়ালি বোন সিমেন্ট ইমপ্লান্টেশন সিনড্রোমে যা হয় আলটিমেটলি একটা মানে ফ্যাট এম্বোলিজম সিনড্রোমে কিন্তু তাই হয়, এখানে আলাদা কিছু না, আপনি ফিচার গুলো সেম লিখে দিতে পারবেন। আপনি হচ্ছে যদি মানে ক্লিনিক্যালি একটা বলবেন, ক্লিনিক্যালি
ক্লিনিক্যালি একটা বলবেন যে আমার ক্লিনিক্যালি এই জিনিসগুলো হচ্ছে, যে আমি পাচ্ছি যে হাইপোটেনশন পাচ্ছি, প্লাস হচ্ছে স্যাচুরেশন কমে যাচ্ছে, এটা পাচ্ছি, ঠিক আছে, এটা পরিষ্কার পাবেন। এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা কার্ডিয়াক ডিসরিথমিয়া পাচ্ছি, ঠিক আছে, এটা ক্লিনিক্যালি আমরা পাচ্ছি। কার্ডিয়াক অ্যারেস্টও অনেক সময় পেতে পারি, ঠিক আছে। এখানে কিন্তু এই যে দেখেন, এখানে কিন্তু বলাই আছে যে এই জিনিসগুলো হতে পারে। এবং আমরা যদি এভিডেন্স খুঁজতে চাই তাহলে হলো আমরা হচ্ছে এক নম্বরে যেটা বলবো, ইনভেস্টিগেশন আপনাকে করতে হবে। এখানে ইনভেস্টিগেশনের ক্ষেত্রে যে জিনিসটা আমরা করতে পারি, ব্লাড গ্যাস অ্যানালাইসিস, আর্টারিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস, এটা যদি আমরা করি তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনের মাত্রার পার্থক্য করতেছে, ঠিক আছে। এই জিনিসটা আমাদের দেখে আমরা বুঝতে পারবো যে এটা আসলে মানে থ্রম্বোএম্বোলিজম বা যেটাকে বলে ফ্যাট এম্বোলিজম সিনড্রোম হয়েছে। এই কথাগুলো বলে হবে। তিনটা জিনিস বলবেন, একটা হচ্ছে ক্লিনিক্যাল মেজারমেন্ট এবং ইনভেস্টিগেশন, ঠিক আছে, ক্লিনিক্যাল প্যারামিটার এবং ইনভেস্টিগেশন এবং মনিটরিং সিস্টেম, ইভালুয়েশন অফ দ্য মনিটরিং সিস্টেম। এই জিনিসগুলো আমরা যদি দেখতে চাই তাহলে এটা পেয়ে যাবে। এই তিনটা ভাগে মানে বুঝলে আপনি মোটামুটি ডায়াগনোসিস হবে। তারপরে কি প্রশ্ন ছিল, যে এটা ছিল ফ্যাট এম্বোলিজম সিনড্রোম। এরপরে ম্যানেজমেন্ট। ফেভারে পয়েন্ট গুলো কি কি স্যার? এই যে ফেভারেট পয়েন্ট, এক নাম্বার হচ্ছে ক্লিনিক্যালি আপনি যেটা বলবেন হাইপোটেনশন, তারপরে হচ্ছে স্যাচুরেশন কমে যাচ্ছে, তারপরে ইটিসিও2 বেড়ে যাচ্ছে, ডিসরিথমিয়া হচ্ছে, কার্ডিয়াক অ্যারিথমিয়া এবং কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, ঠিক আছে। এই জিনিসগুলো, এইগুলোই মোটামুটি আমাদের ফেভারিট ক্লিনিক্যাল পয়েন্টস। এরপরে আমরা আরো যেটা বলতে পারি ইনভেস্টিগেশন, যেহেতু একটা অপারেশন চলতেছে এই সময়, না অপারেশন চলার সময় তো নাকি, হ্যাঁ, অপারেশন চলার সময় থাকলে আমাকে ক্লিনিক্যাল প্যারামিটারস গুলো বলতে হবে এবং ইনভেস্টিগেশন গুলো বলতে হবে। ইনভেস্টিগেশনে আমি দেখবো আর্টারিয়াল ব্লাড গ্যাসে আমরা মানে অ্যানালাইসিস করে অ্যাবনর্মালিটিস পাবো। ইভেন আমরা ইলেকট্রোলাইট মানে ইলেকট্রোলাইটটা পাবো না এত দ্রুত, আমরা আর্টারিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস করে এটা অ্যাবনর্মাল পাবো। এবং কার্ডিয়াকে যদি ইসিজি থাকে, ইসিজি তে অ্যাবনর্মালিটি পেতে পারি, ডিসরিথমিয়া আমরা পেতে পারি। তারপরে যদি আমাদের ট্রান্স ইসোফেজিয়াল ইকো, যে ঠিক আছে, ট্রান্সইসোফেজিয়াল ইকো যেটা অনেক সময় মনিটরিং এর মধ্যে ব্যবহার করা হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু প্রবলেম পাবো। এবং আমরা যদি ইয়ে করি, আর্টারিয়াল লাইন করা থাকে, সেক্ষেত্রে কিন্তু মিন আর্টারিয়াল প্রেশারটা চেঞ্জ হতে পারে, সেটাও কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারি। যেহেতু আমরা বলছিলাম ইভালুয়েশনে যে আর্টারিয়াল লাইন আমরা দেখি, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এটা চেঞ্জ পেতে পারি। এই কথাগুলো আমরা বললে আমাদের মোটামুটি ইভালুয়েশন হয়ে যাবে, দুটো জিনিস। তারপরে কি চাইছে প্রশ্নে? ম্যানেজমেন্ট স্যার। হ্যাঁ, ম্যানেজমেন্ট। এখন আমাদের ম্যানেজমেন্টটার ক্ষেত্রে আমরা যেটা বলেছিলাম যে যদি এটা মানে প্রথম কথা হলো, যদি আমাদের এই ম্যানেজমেন্ট গুলো দুইটি ভাগে ভাগ আসবে। এক নাম্বার হচ্ছে যদি পেশেন্ট হিমোডাইনামিক্যালি স্টেবল থাকে এবং পেশেন্ট যদি হিমোডাইনামিক্যালি আনস্টেবল থাকে। দুটো জিনিস কিন্তু আপনি এখানে পাইলেন, একটা হচ্ছে ফিচার্স অফ মাইল্ড ইনভলভমেন্ট আর ফিচার্স অফ সিভিয়ার। সিভিয়ারের ক্ষেত্রে আমরা দেখেছি কার্ডিয়াক ডিসরিথমিয়া এবং কার্ডিয়াক অ্যারেস্ট। তা আপনাকে যেটা বলতে হবে যে কার্ডিয়াক যদি আনস্টেবল থাকে তাহলে আমাদেরকে মানে এক্সক্লুসিভ পদ্ধতিতে যেতে হবে। সেটা হচ্ছে মানে হিমোডাইনামিক্যালি আনস্টেবল থাকলে আমাকে অবশ্যই হচ্ছে কার্ডিয়াক মানে কারেকশন অফ রিদম কারেকশন করতে হবে। ইভেন কার্ডিয়াক অ্যারেস্টে চলে গেলে আমাদেরকে সিপিআর দিতে হবে। প্লাস হচ্ছে যদি আমার অ্যারিথমিয়া থাকে অ্যারিথমিয়ার ট্রিটমেন্ট করতে হবে। ইভেন যদি আমার মানে শক দেওয়ার মতো মানে অবস্থা তৈরি হয় তাহলে আমাকে শক দিতে হবে। তাহলে এগুলো হচ্ছে আনস্টেবল, হিমোডাইনামিক্যালি আনস্টেবল কন্ডিশন। আর যদি হিমোডাইনামিক্যালি স্টেবল থাকে তাহলে আমার ট্রিটমেন্ট অফ দ্য অ্যাকর্ডিং টু দ্য কজ। তাহলে আমি যদি দেখি যে পেশেন্টের হাইপোটেনশন হয়েছে তাহলে আমি ফ্লুইড চ্যালেঞ্জ করতে পারি, ঠিক আছে। তারপরে যদি আমি দেখছি যে পেশেন্টের মানে পালমোনারি ইডিমা ডেভেলপ করছে তাহলে আমি সেই ব্যবস্থা নিতে পারি। পালমোনারি ইডিমা কিভাবে কমানো যায় সেই কনসিডারেশন আমার নিয়ে আসতে হবে, ডায়াবেটিক্স দিয়ে আমাকে সেখানে নিয়ে আসতে হবে। প্লাস হচ্ছে আমার যদি বিশেষ করে থ্রম্বোএম্বোলিজম ফ্যাট এম্বোলিজমের ক্ষেত্রে যে বিষয়গুলো হয় ট্রান্স ইসোফেজিয়াল ইকো যদি আমরা করতে পারি তাহলে সেক্ষেত্রে এই জিনিসগুলো একটা এভিডেন্স হতে পারে যে ট্রান্স ইসোফেজিয়াল ইকো দিয়ে অনেক সময় বোঝা যায় যে হার্টের কোথাও যদি এটা থাকে
মানে হার্টের কোথাও যায় যদি এটা লেগে থাকে তো সেটাও কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি। সেক্ষেত্রে হচ্ছে পিসিআই করে প্রাইমারি করোনারি ইন্টারভেনশন করে এটাকে মানে এম্বোলেক্টমি করতে হবে। এটা কিন্তু লাস্ট মানে ম্যানেজমেন্ট। এটা কিন্তু বলছি যে কার্ডিয়াক যদি মানে হিমোডাইনামিক্যালি স্টেবল থাকে তাহলে আমাকে পার অপারেটিভ করোনারি মানে প্রাইমারি পিসিআই প্রাইমারি করোনারি ইন্টারভেনশন, ঠিক আছে, এইটা আমাকে করতে হবে। এই কথাটা লাস্ট আপনাকে এই কথাটা লিখতে হবে, তাহলে ম্যানেজমেন্টটা হয়ে যাবে। তাহলে দুইটা ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে হিমোডাইনামিক্যালি আনস্টেবল, সেই আনস্টেবলের ক্ষেত্রে কথাগুলো কি কি আছে সবগুলো আপনি বলবেন, আর স্টেবল হলে আমি সেটা কি করব। স্টেবল হলে আমি ট্রিট অ্যাকর্ডিং টু দ্য কজ, যদি হাইপোটেনশন থাকে তাহলে হাইপোটেনশন কারেকশন করব, অ্যারিথমিয়া থাকলে অ্যারিথমিয়া ট্রিটমেন্ট করব, ঠিক আছে, অ্যারিথমিয়া যেভাবে আছে সেভাবে কারেকশন করব। ইভেন আমরা ইনভেস্টিগেশন করে যদি পিসিআই করা লাগে, প্রাইমারি করোনারি ইন্টারভেনশন করা লাগে, সেটাও আমরা করব। ট্রান্সইসোফেজিয়াল ইকো দেখে আমরা আইডেন্টিফাই করব যে ইফ দেয়ার ইজ এনি মানে এম্বোলাই ইন দা হার্ট ভেসেল, তাহলে আমাদের প্রাইমারি করোনারি ইন্টারভেনশন লাগবে। ক্লিয়ার? এইগুলোই বলতে হবে, এছাড়া আর তেমন কিছু নাই। এগুলো অনেক হয়ে গেল তো, এই কথাগুলো লিখতে লিখতে দেখবেন যে অনেক হয়ে গেছে একটা প্রশ্ন। এরপরে কি ছিল আর প্রশ্ন? কই আর কেউ নাই নাকি? হুম, তারপরে কিন্তু এই যে প্রিভেনশন মানে কিভাবে আমরা প্রিভেন্ট করতে পারি এই প্রশ্নটা ছিল, এই প্রশ্নটা কিন্তু এই যে আপনার এখানে চলে আসছে, দেখেন এই যে এখানে আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি সেটা কিন্তু এখানে চলে আসছে। আরেকটা হচ্ছে what are the risk factor for bone cement implantation syndrome, এই জিনিসগুলো আছে। আর পেইন ম্যানেজমেন্ট আসছে কোনো এরকম এত কঠিন প্রশ্ন মনে হয় দেয় নাই আপনাদের। টনিকেট নিয়ে আসতে পারে, টনিকেট আমরা দেখালাম। আচ্ছা বলেন আর কি আছে, প্রশ্ন বলেন। প্রশ্ন আর মনে হয় খুঁজে পাচ্ছেন না, না? হুম, আচ্ছা আমরা কিন্তু প্রাইমারি সার্ভে নিয়ে এটা আলোচনা করেছিলাম। সেকেন্ডারি সার্ভেতে যে জিনিসগুলো আমি একটু বলে রাখি, সেকেন্ডারি সার্ভেতে যদি আপনাদের টোটাল ট্রমা পেশেন্ট ম্যানেজমেন্ট আসে তাহলে সেকেন্ডারি সার্ভেতে যে কথাগুলো লিখতে হবে অ্যাম্পল, হ্যাঁ, সেকেন্ডারি সার্ভেতে এটা আপনি একটু লিখে রাখেন। সেকেন্ডারি সার্ভেতে আপনাদের জন্য এটা হবে হলো, এটা আপনি লিখে রাখেন এখানে সেকেন্ডারি সার্ভে, হ্যাঁ, সেকেন্ডারি সার্ভে। সেকেন্ডারি সার্ভেতে প্রথম হচ্ছে অ্যালার্জি, ঠিক আছে, এ দিয়ে যাবেন অ্যালার্জি, অ্যানি অ্যালার্জি, ঠিক আছে। এটা হচ্ছে লাস্ট মিল, ঠিক আছে, লাস্ট মিল কখন খেয়েছে, ঠিক আছে। পাস্ট হিস্ট্রি, হ্যাঁ, পাস্ট হিস্ট্রি। এলে হচ্ছে লোকাল এক্সামিনেশন, লোকাল এক্সামিনেশন। এরপরে হচ্ছে ইতে হলো এভিডেন্স, এভিডেন্স অনুযায়ী যা আসে এভিডেন্স। এটা হচ্ছে আপনার সেকেন্ডারি সার্ভে, ঠিক এভাবে লিখতে হবে, হ্যাঁ। সেকেন্ডারি সার্ভে আমরা দিলাম, সেকেন্ডারি সার্ভে অ্যালার্জি, লাস্ট মিল, পাস্ট হিস্ট্রি, লোকাল এক্সামিনেশন এবং এভিডেন্স। এভিডেন্স অনুযায়ী যা থাকে, যেমন একটা ইলেকট্রোকিউশন হলো, অথবা একটা কার অ্যাক্সিডেন্ট হলো, অথবা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হলো, অথবা আপনার মানে বলাই আছে ফ্র্যাকচার ফিমার হয়ে গেল, বা আদার্স যে এভিডেন্স মানে যেই অবস্থায় ছিল সেই অবস্থাটা অনুযায়ী যা যা আসে সেটা। এটা হচ্ছে টপ মানে হেড টু টো এক্সামিনেশন, এবং সেক্ষেত্রে আপনি সবগুলো ভালো করে দেখে আপনাকে এই পয়েন্ট গুলোকে ইভালুয়েশন করতে হবে। দিস ইজ দা সেকেন্ডারি। এরপরে হলো স্পেসিফিক ম্যানেজমেন্ট, এরপরে হলো স্পেসিফিক ম্যানেজমেন্ট, হ্যাঁ, এরপরে স্পেসিফিক ম্যানেজমেন্ট, স্পেসিফিক ম্যানেজমেন্ট।
এখানে যদি আপনার হেড ইনজুরি হয়, হেড ইনজুরি, হ্যাঁ, হেড ইনজুরি আপনি করে যাবেন নিউরো সার্জারি ডিপার্টমেন্টে, হ্যাঁ, নিউরো সার্জারি ডিপার্টমেন্ট। ঠিক আছে, এরপরে আপনার যা 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 লাগবে সব একটা 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 করে আপনি দিয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা এটা আমি এখানে বললাম না, এটা আপনি পেয়ে যাবেন। আচ্ছা এরপরে আর কারো কোনো প্রশ্ন আছে? এটা কিন্তু হয়ে গেল আমাদের, হ্যাঁ। এরপরে আসেন পেইন কন্ট্রোল, ট্রমা পেশেন্টের পেইন কন্ট্রোল, বলবো কিছু? হুম, সারা শব্দ নাই কেন? জি বলেন ভাইয়া। বলেন ভাইয়া। আচ্ছা পেইন কন্ট্রোল, পেইন কন্ট্রোলটা কি হবে? ইমিডিয়েট পেইন কন্ট্রোল, ইমিডিয়েট পেইন কন্ট্রোল। ঠিক আছে, ইমিডিয়েট পেইন কন্ট্রোল আমাকে লাগবে। ইমিডিয়েট পেইন কন্ট্রোল কেন লাগবে? ইমিডিয়েট পেইন কন্ট্রোল লাগবে টু ফ্যাসিলিটেট, ফ্যাসিলিটেট ইনভেস্টিগেশন। দেখেন আপনি যদি পেইন কন্ট্রোল না করেন তাহলে কি পেশেন্টের এক্স-রে, সিটি এগুলো করাতে পারবেন? জীবনেও করাতে পারবেন না। ঠিক আছে, তাহলে ইমিডিয়েট পেইন কন্ট্রোল টু ফ্যাসিলিটেট ইনভেস্টিগেশন গেল। এরপরে হচ্ছে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট আমাদের করতে হবে আওয়ারলি, আওয়ারলি পেইনটা কেমন আছে সেই অনুযায়ী ফর মেডিকেশন। ঠিক আছে, ফর মেডিকেশন। ঠিক আছে, এটা গেল। তাহলে এটা আমাদের হলো পেইন কন্ট্রোলের জন্য। এখানে কনসিডারিং রিজিওনাল নার্ভ ব্লক, হ্যাঁ, যখন যেটা আসে, মনে করেন ফিমারে ফিমোরাল নার্ভ ব্লক, যেমন ইজি আমি দিয়ে রাখি, ইজি হচ্ছে যেমন ফিমোরাল নার্ভ ব্লক, তারপরে ব্রাকিয়াল প্লেক্সাস ব্লক, হ্যাঁ, প্লেক্সাস ব্লক, তারপরে হচ্ছে আপনার ট্যাব ব্লক, টিএপি ট্যাব ব্লক। ঠিক আছে, ঠিক আছে, তারপরে আপনার আছে রেকটাস শিথ ব্লক, রেকটাস প্লেন ব্লক, হ্যাঁ, রেকটাস প্লেন ব্লক, ইন্টারঅ্যাবডোমিনাল কোনো ইনজুরি হলে। তারপরে আসেন আপনি সার্ভাইকাল প্লেক্সাস ব্লক, হ্যাঁ, সার্ভাইকাল প্লেক্সাস ব্লক, এটাও আসতে পারে। কনসিডার রিজনাল নার্ভ ব্লক, হ্যাঁ, উইথ ইউএসজি গাইডেড, ঠিক আছে, এইভাবে। তারপরে আপনি আসেন এনএসআইডি, ইফ নো কন্ট্রাইন্ডিকেশন, দেখেন আমি যখনই লিখবো এনএসআইড তখনই কিন্তু আমাদের কন্ট্রাইন্ডিকেশন আছে কিনা দেখে নিতে হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার লো ডোজ, হ্যাঁ, অপয়েড, OPOID, opioid may not use due to dose dependent respiratory depression, হ্যাঁ, respiratory depression,
ঠিক আছে? ঠিক আছে, এই জিনিসগুলো আপনাদের খেয়াল রাখতে হবে। ওকে, এইভাবে পেইন কন্ট্রোলটা আপনি করতে হবে সব জায়গায়। এই মানে আপনি দেখেন অল্প কথায় অনেক কিছু কিন্তু এখানে লেখা সম্ভব, ঠিক আছে? তাহলে এই জন্য আপনারা এই জিনিসগুলো দেখেন, একটা স্লাইডে এই জিনিসগুলো চলে আসলো। যাই হোক, এই জিনিসগুলো ছিল না, এই কয়েকটা স্লাইড আমি বানিয়ে দিলাম আপনাদের। হ্যাঁ, এটা কাজে লাগবে আপনাদের আশা করি। ওকে ফাইন, আর কোনো কোশ্চেন আছে? সব দিয়ে দিলাম, ট্রমা পেশেন্টের পেইন কন্ট্রোল কিভাবে করবেন। আরো কোনো কোশ্চেন আছে ট্রমা নিয়ে, অর্থোপেডিক্স নিয়ে? তাহলে আমরা শেষ করব নাকি বলেন? আপনারা তো পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন। কোনো প্রশ্ন যদি থাকে বা প্রশ্ন কিভাবে অ্যান্সার করবেন সেই রিলেটেড কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। প্রশ্ন না করলে তো জানতে পারবেন না, আর পড়ালেখা মনে হয় কম কম করতেছেন, যে কারণে প্রশ্ন আসতেছে না। হ্যাঁ, ভাইয়া ওই যে গত এক্সামটা যে কোশ্চেনটা ছিল সিএডির যে কোশ্চেনটা ছিল ওইটার ইভ্যালুয়েশন একটা কথা ছিল, তো ওইটা কি কার্ডিয়াক রিস্ক প্রেডিক্টর, তারপর নিহা ক্লাসিফিকেশন, মেট, গোল্ডম্যান কার্ডিয়াক ইন্ডেক্স, এগুলো কি মানে একদম ডিটেইলস লিখে দিতে হবে? প্রশ্নটা ছিল যে ইসকেমিক হার্ট ডিজিজ আছে তার, ঠিক না? জি তার ইভালুয়েশন কিভাবে হবে, এই তো? জি, ইভ্যালুয়েশন। হ্যাঁ, ইভালুয়েশনের ক্ষেত্রে আমরা যেটা দেখাইছি আগেও, যে এখানে প্রথম কথা হচ্ছে ইসকেমিক হার্ট ডিজিজের ক্ষেত্রে আমরা রিস্ক ফ্যাক্টরটা ইভালুয়েশন করতে পারি, যে কোনো স্কোরের নামগুলো লিখলেই হবে, এখানে ডিটেলস লিখতে হবে না। যেমন নিহা ক্লাসিফিকেশন দিয়ে, তারপরে হচ্ছে গোল্ডম্যান কার্ডিয়াক রিস্ক ফ্যাক্টর এটা দিয়ে, আর অনেক ফ্যাক্টর আছে, সেগুলো যে কটা পারেন, অথবা মেট অ্যাসেসমেন্ট অফ দ্য মেট, এটা দিয়ে আমরা ফাংশনাল অ্যাসেসমেন্ট করতে পারি, ঠিক আছে? এটা একটা ইস্যু। প্রথম কথা, স্কোরিং সিস্টেম দিয়ে আমি রিস্ক অ্যাসেসমেন্ট করতে পারি, তার ফাংশনাল অ্যাসেসমেন্টটা আমরা করতে পারি মেট দিয়ে। তাহলে দুটো জিনিস চলে গেল। আপনারা অনেকে নিয়া ক্লাসিফিকেশন অথবা ওইটা বড় করে লিখছেন, এগুলো দরকার নাই কিন্তু। এখানে আপনি মানে এখানে একটা পয়েন্টস হচ্ছে আপনি দিবেন, একটা হচ্ছে কার্ডিয়াক রিস্ক অ্যাসেসমেন্ট, যেহেতু তার হচ্ছে ইসকেমিক হার্ট ডিজিজের পেশেন্ট, তার মানে রিস্ক অ্যাসেসমেন্ট, মেজর অ্যাডভার্স কার্ডিয়াক ইভেন্ট হতে পারে কি পারে না, সেগুলো আমরা রিস্ক অ্যাসেসমেন্ট করব অ্যাকর্ডিং টু দা স্কোরিং সিস্টেম। স্কোরিং সিস্টেমের নাম আসবে শুধু। এরপরে আপনি যেটা করবেন যে তার ফাংশনাল অ্যাসেসমেন্ট, এখন কি অবস্থায় আছে সেটা আমরা অ্যাসেস করব মেট দিয়ে। মেটাবলিক ইকুইভ্যালেন্স, সে কি করতে পারে কি পারে না, দুই একটা কথা বলে দিলেন, যে সে যদি অ্যাবভ দ্য 4 মেট ক্রাইটেরিয়া বহন করে তাহলে আমাদের আর কোনো সমস্যা নাই, ঠিক আছে, নিজে থেকে ওষুধ খায় কিনা। অথবা এরপরে আপনি আসেন ক্লিনিক্যালি তার রিসেন্ট হিস্ট্রিটা, যে লাস্ট কবে কোনো অ্যাটাক আছে কিনা, ঠিক আছে, এটা আমাদের জানতে হবে। কারণ যদি কোনো ক্ষেত্রে আমাদের 6 মাসের মধ্যে কোনো অ্যাটাক থাকে তাহলে কিন্তু আমরা অপারেশন করি না। হ্যাঁ, এটা ইনস্ট্রাকশন আছে যে 6 মাসের মধ্যে যদি কোনো এমআই বা এরকম অ্যাটাক থাকে তাহলে কিন্তু আমরা অপারেশন করি না। তাহলে টাইম অফ দা মানে তার পিরিয়ডের কোনো রিসেন্ট কোনো কার্ডিয়াক ইভেন্ট আছে কিনা এটা আমাদের হিস্ট্রিতে নিয়ে নিতে হবে। তারপরে মেডিকেশন একটা বড় হিস্ট্রি, যে সে অ্যান্টিকোগুলেন্স খায় কিনা, ঠিক আছে, এটা একটা ফ্যাক্টর, বা আদার্স কোনো মেডিকেশন পায় কিনা, সেগুলো আমাদের এটা নিতে হবে। আচ্ছা, এইগুলোই মূলত। আর আমরা এক্সামিনেশন করব, এক্সামিনেশন করে আমি যদি দেখি তার হিমোডাইনামিক্স গুলো ভালো আছে, তার ইনভেস্টিগেশন, ইসিজি, ইকো, বা আমি কার্ডিওলজির একটা ওপিনিয়ন নিব, এই কথাগুলো কিন্তু বলতে হবে। হ্যাঁ, যে আমি ইনভেস্টিগেশন এবং এক্সামিনেশনের ক্ষেত্রে অবশ্যই এবার এই কথাটা বলতে হবে যে আমার কার্ডিওলজির ওপিনিয়ন আমি লাগলে উই ক্যান কনসিডার ওপিনিয়ন ফ্রম কার্ডিওলজিস্ট। তারপরে হচ্ছে আমরা ইকো ইনভেস্টিগেশন বা আদার্স যেগুলো আছে প্যারামিটারস গুলো দেখবো, সেগুলো দেখে ওকে থাকলে তখন আমরা প্রসিড করব। দিস ইজ দ্য ফ্যাক্ট, ঠিক আছে? এত আচ্ছা সুন্দর ভাই, করে। আরেকটা কোশ্চেন ছিল, প্রিওপাইটি প্রিপারেশন এন্ড মেডিকেশন, মানে প্রিপারেশন আর মেডিকেশন দুইটা আলাদা করে লিখতে বলছে। হ্যাঁ, প্রিয় এই পেশেন্টেরই ভাই এই পেশেন্টের প্রি অপারেটিভ প্রিপারেশন আর হচ্ছে মেডিকেশন দুইটা আলাদা লিখতে হবে না? হ্যাঁ, প্রি অপারেটিভ প্রিপারেশনের ক্ষেত্রে তো আমি বললামই যে প্রি অপারেটিভ প্রিপারেশনের জন্য যেটা করতে হবে যে তার যে মেডিকেশনের একটা কথা আছে। প্রি অপারেটিভ প্রিপারেশনের ক্ষেত্রে আমরা কিছু ইনস্ট্রাকশন দিই। প্রি অপারেটিভ প্রিপারেশনের মধ্যে যদি আমরা এক্সামিনেশন করে তাকে তার কোনো এক্সারসাইজ মানে অ্যাডভান্স টেস্ট লাগে, সেটা আমরা তাকে দিব। প্রথম কথা হচ্ছে তাকে আমরা অ্যাসেসমেন্ট করার পরে যদি দেখি, অ্যাসেসমেন্ট করার পরে কিন্তু এটা, হ্যাঁ, এটা কিন্তু অ্যাসেসমেন্ট করার পরে
তো যদি আমরা দেখি যে তার কোনো অ্যাডভান্স টেস্টিং লাগে, যেমন এক্সারসাইজ টেস্টিং লাগতে পারে, তারপরে হচ্ছে আমার হলো অন্য কোনো টেস্ট যদি লাগে, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি আছে, ইকো নাই, ইকোটা করাইলাম, এক্সারসাইজ টেস্টিং যদি লাগে সেক্ষেত্রে আমি করাইলাম, সেগুলো করালাম, এটা একটা। আর একটা হলো যদি আমি প্রি অপারেটিভ প্রিপারেশন, তো যদি কার্ডিও ইভালুয়েশন করার জন্য আরো মোর ইভালুয়েশন করার জন্য কার্ডিওলজি ডিপার্টমেন্টের ওপিনিয়ন লাগে, সেটা আমার করতে হবে, এটা একটা আসলো। আর একটা হচ্ছে মেডিকেশন রিলেটেড। মেডিকেশন রিলেটেড হচ্ছে যদি কোনো মেডিকেশন পেয়ে থাকে, যেমন সে হাইপার টেনশনের মেডিকেশন পায়, তাহলে সেটা অপারেশনের দিন পর্যন্ত, সকাল পর্যন্ত আমাকে রাখতে হবে। আবার এদের মধ্যে ক্রাইটেরিয়া, যেহেতু মেডিকেশন বলছে, মেডিকেশনের মধ্যে স্পেসিফিক্যালি উল্লেখ করতে হবে যে বিটা ব্লকার যদি পায় তাহলে সেটা শুড বি কন্টিনিউড আপ টু দ্য টাইম অফ অপারেশন, এবং পার অপারেটিভ ব্র্যাডিকার্ডিয়া শুড বি অ্যাড্রেস কারেক্টলি। মানে যদি আপনি ব্র্যাডিকার্ডিয়া দেখেই আপনি অ্যাট্রোপিন দিয়ে দেন, সেটা কিন্তু ঠিক হবে না। হ্যাঁ, এই জন্য আমাকে খেয়াল করতে হবে যে যেহেতু সে বিটা ব্লকার পাচ্ছে বা এরকম কোন ড্রাগস পাচ্ছে, রেট লিমিটিং ড্রাগ পাচ্ছে, তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে যে পার অপারেটিভ ব্র্যাডিকার্ডিয়া আমাকে একটু অ্যালাউ করতে হবে, এবং সাথে সাথেই আমি কিন্তু অ্যাট্রোপিন দিয়ে দিতে পারবো না। এখানে একটা, আর একটা তিনটে ড্রাগ এখানে, হাইপারটেনসিভ মেডিকেশন, পার অপারেটিভ হচ্ছে আপনার ওই যে রেট লিমিটিং ড্রাগস যেগুলো বিটা ব্লকার পায়, এই মেডিকেশন গুলো, এবং অ্যান্টিকগুলেন্টস পায় কিনা, এই তিনটা মেডিকেশন অনুযায়ী আপনি কথা লিখে দিবেন। যদি ক্লপিডগ্রেল পায় বা হচ্ছে ইকোস্প্রিন পাইলে আমাদের কোনো সমস্যা নাই, বেনিফিট রিস্ক বেনিফিট এসে আলোচনা করে আমরা অপারেশন করতে পারি। ক্লপিডগ্রেল পেলে আমাকে 7 দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে, ঠিক আছে, এই জিনিসটা। এরপরে যদি কোনো মানে হেপারিন পায় বা অন্য কিছু পায়, সেগুলো আমাকে অ্যাকর্ডিং টু দা গাইডলাইন অনুযায়ী ম্যানেজ করতে হবে। যদি কোনো কিছু মনে নাও থাকে, এটা বলে দিবেন যে অ্যাকর্ডিং টু দা গাইডলাইন উই শুড কনসিডার দ্য ম্যানেজমেন্ট অফ দ্য ড্রাগস। ওকে, তাহলে কিন্তু অনেক কথা হয়ে গেল, ঠিক কি না? জি ভাইয়া। এই তো, তাহলে দেখেন কথা অনেক আছে, প্রশ্ন আমি দিয়েছি যে আসলে আপনারা আরো কম লিখলেও আপনাদেরকে ভালো নাম্বার দিয়ে দেওয়ার চেষ্টা করছি, কারণ আসলে ডিপ্লোমা লেভেলে এই জিনিসগুলো এতটা মানে এক্সক্লুসিভলি দেখে না, তারপরে কিছু কথা লিখলেই কিন্তু নাম্বার দেওয়া সম্ভব, ঠিক আছে। এগুলো দেখা যায় যে এফসিপিএস এমডি লেভেলে এই লেভেলের অ্যান্সার চায়, যে লেভেলে আমি বললাম, এটাও কিন্তু বেশি না, বরং এইটুক হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। কিন্তু যদি আমরা ডিপ্লোমা লেভেলে আর একটু কমও বলি যে সে কি ওষুধ খাইছে সেটা আমি দেখবো, অন্তত একটা ইসকিমিক হার্ট ডিজিজের পেশেন্ট, সে তো অন্তত একটা ইকোস্প্রিন খায়, এইটা আমাকে তাকে খেয়াল করে নিতে, একটা প্রেশারের ওষুধ খায়, তখন আমি বিটা ব্লকের কথা নাই বললাম, যদি প্রেশারের ওষুধ খায় আর এটা আমাকে কনসিডারেশন না নিয়ে আসতে পারি, আর যদি আমি কি কি অ্যাডভান্স প্রিপারেশন আমি নেব সেই বিষয়গুলো আমি যদি নাই করতে পারি, এবং প্রিপারেশনের মধ্যে আরো কিছু আছে, যে ইন্ট্রা অপারেটিভ প্রিপারেশনের মধ্যে আপনি যদি আরো এক্সক্লুসিভ লিখতে চান সেটাও সম্ভব। যেমন এই রোগীর একটা প্রিপারেশনের ক্ষেত্রে প্রি অপারেটিভ প্রিপারেশন, সেক্ষেত্রে আমরা ডিউরিং অপারেশন কিছু প্রিপারেশন আছে, যেমন এই রোগীর আমরা স্ট্রেস কমানোর জন্য হচ্ছে আমরা লিগনোকেন স্প্রে দিয়ে আমরা কনসিডারেশন করতে পারি to get ready for regional block, lignocaine spray for intubation, তারপরে হচ্ছে আমরা রিজিওনাল ব্লক দিয়ে আমরা এটা করতে পারি, হচ্ছে ইন্টিউবেশনের ফ্যাসিলিটিস নিতে পারি। তারপরে পার অপারেটিভ কোনো স্ট্রেস হয় না, অ্যাডিকুয়েট ডিপনেস মেইনটেইন করতে হবে, সেটা আমাকে কনসিডারেশনে নিয়ে আসতে হবে। তারপরে ওই ইন্টিউবেশনের জন্য আমি অ্যাডভান্স ইনস্ট্রুমেন্ট আমি কনসিডারেশনে নিয়ে আসতে পারি, বিশেষ করে ভিডিও ল্যারিঙ্গোস্কোপ আমি কনসিডারেশনে নিয়ে আসতে পারি। এগুলো কিন্তু প্রিপারেশনের মধ্যে, কারণ এটা হচ্ছে আপনি প্রিপারেশন এগুলো নিবেন, তারপরে না আপনি যুদ্ধে নামবেন, ঠিক আছে। এই জন্য চিন্তা করে করে এগুলো আমরা লিখবো, তাহলে দেখবেন যে কিছু কথা চলে আসবে। হ্যাঁ, এই আর কোনো প্রশ্ন? স্যার ওই যে গত ক্লাসে আপনার সাথে একবার কথা হয়েছিল আমাদের ব্যাচটাকে স্যার ওই এক্সাম ব্যাচের সাথে যুক্ত করার জন্য, এই ব্যাপারে আমরা আজিজ সাহেবের সাথে কথা বলেছিলাম। হ্যাঁ, উনি আমি মনে হয় বলে একটু দিয়েছি, রাজি নন। আমি বলি এটা আমি বলে দিয়েছি যে ওই এক্সাম ব্যাচের কোশ্চেন গুলো আপনাদের গ্রুপে অ্যাড করে দিবে, কিন্তু এক্সাম ব্যাচকে এই ব্যাচের সাথে যুক্ত করা যাবে না। হ্যাঁ, কারণ এক্সাম ব্যাচের আমাদের তাহলে আসলে ওই সিস্টেমটা ভায়োলেট হয়ে যায়, কারণ এক্সাম ব্যাচে তো ওরা শুধু এক্সামের জন্য ভর্তি হয়েছে, আর এখন গ্রুপে ঢুকাই দিলে তো আমাদের শুরু থেকে সব লেকচার গুলো তারা পেয়ে যাবে, আমাদের যে স্ট্র্যাটেজিটা এটা তো নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আপনারা তো অনেক টাকা দিয়ে ভর্তি হয়েছেন, ওনারা তো অল্প কিছু টাকা দিয়ে জাস্ট পরীক্ষার আগে পরীক্ষা দিতে চায়, তো এই জন্য আমরা আমাদেরকে তো অন্তত পক্ষে ওই ওনাদের যে পরীক্ষার শিডিউলটা
সেটা হ্যাঁ। যদি আমরা না পাই তাহলে তো স্যার আমরা সেটা দিতে পারবো না। শিডিউল দিয়ে দিতে বলছি আমি গত কালকেই বলছি আজিজকে যে শিডিউলটা দিয়ে দিবে, ওর প্রশ্ন কন্টিনিউ আপলোড করে করা হবে, এই প্রশ্নগুলো আপনারা পেয়ে যাবেন। আমি কিন্তু শুরুতে বলে ফেলেছি যে কোশ্চেন গুলো আপনারা পেয়ে যাবেন, এই শিডিউলটা আপলোড করে দিব। আর যদি আপনারা ওই শিডিউলে পরীক্ষা দিতে চান, কিন্তু ওই পরীক্ষায় আমরা খাতাগুলো দেখবো না, তাই লোড হয়ে যাবে। তো আপনারা আপনাদের পরীক্ষাগুলো অ্যাটেন্ড করেন, আর ওদের পরীক্ষাগুলো আপনারা নিজেরা অ্যাসেসমেন্ট করে নেবেন। হ্যাঁ, এই আর কি। স্যার আপনি একটু স্যার যদি কিছু মনে না করেন খেয়াল করে দেখবেন, আমাদের এখানে টোটাল কিন্তু স্যার 18 জন প্লাস। সেক্ষেত্রে কিন্তু আমাদের লাস্ট 7টা পরীক্ষাতে সর্বোচ্চ 5 জন পরীক্ষার্থী ছিল হ্যাঁ, একটা পরীক্ষায় শুধুমাত্র। তো আমরা কিন্তু সবাই স্যার কন্টিনিউ পরীক্ষা দেইনি। তো যেহেতু আমাদের কাছে এখন বিষয়টা মানে আমরা চেষ্টা করতেছি স্যার আমরা নিজেদেরকে রিকভার করার জন্য। তো আমার মনে হয় স্যার আমরা পরীক্ষা খাতাগুলো দিতে দিলে আপনার চাচ্ছেন, কষ্ট হলে ওগুলো আমাদেরকে স্যার কেটে দিতে হবে স্যার। পরীক্ষা দিতে চাচ্ছেন, এই তো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি এটা কনসিডারেশনে নিয়ে নিলাম। আমি দেখি আজিজকে বলে দিব যে কোশ্চেন গুলো যেন পরীক্ষা ওই অনুযায়ী, শিডিউল অনুযায়ী আপনারা দিতে পারেন। ঠিক আছে? ওদের কিন্তু থ্যাংক ইউ পরীক্ষা স্যার। হচ্ছে আপনার শুক্রবার আর মঙ্গলবার। হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে। আপনাদের কিন্তু 2টা পরীক্ষা হয়ে যাবে, খেয়াল রাখেন। যারা ওইটা দিতে পারবেন না, এটা দিবেন। শুরু থেকে আছে তো ওদের আমরা আপনাদের লেকচার অনুযায়ী কিছু বেশি আছে। যেমন আপনার হচ্ছে যে 2টা লেকচার মিলে আমরা একটা পরীক্ষা নিচ্ছি, কারণ ওদের তো টাইম নাই বেশি। এই জন্য কিছু পরীক্ষা 2টা লেকচার মিলিয়ে নিচ্ছি, কিছু পরীক্ষা আবার একটা সিঙ্গেল নিচ্ছি, এভাবে নিচ্ছি আর কি। তো আমি শিডিউলটা দিয়ে দিতে বলবো আজকে, আপনি কালকে সেই অনুযায়ী প্রিপারেশন নিলে প্রশ্নগুলো পেয়ে যাবেন। ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। ওকে। তো ঠিক আছে, আমরা আজকে শেষ করি। ইনশাআল্লাহ আবার দেখা হবে। ও প্রশ্নটা এই যে চ্যাট বক্সে আমি কেবল দেখলাম। ঠিক আছে, এটা ওকে করে দিব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন। হ্যাঁ, ইনশাআল্লাহ। আর ওই যে থ্যাংক ইউ আজিজকে স্যার। বলে আসসালামু দিচ্ছি আলাইকুম স্যার। কালকে ওই পিডিএফটা গ্রুপে আপলোড করে দিবে। হ্যাঁ, জি স্যার। আজিজকে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, থ্যাংক আসসালামু ইউ। আলাইকুম। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার।